আমি পিটুর একজন ইনস্ট্রাক্টর। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। তো চলুন শুরু করি। আজকে ক্লাসের প্রথম অংশ হচ্ছে ইকোনমিক্স। আর কোনো প্রশ্ন থাকে আমি বলবো একটু করে খাতায় লিখে রাখেন বা মোবাইলে একটু টাইপ করে রাখেন। ঠিক যে মুহূর্তে কমেন্ট বক্সে বা চালু করব তখন আপনারা আমাকে আবার সেই কমেন্টটা করেন বা সেই কোশ্চেনটা করেন, অবশ্যই অ্যান্সার করব। ওকে, আজকে প্রথম অংশ সেটা হচ্ছে আমরা অর্থনীতি নিয়ে পড়বো। তো দেখেন, এখান থেকে আমাদের মনে রাখার মতো যে বিষয়টা সেটা হচ্ছে এই অর্থনীতি শব্দটা আসলে কোথা থেকে এসেছে। দুইটা ভাবে প্রশ্নটা আসে। অর্থনীতি শব্দটি বা এই ঐকোনমিয়া এই শব্দটি সোর্সটা কোথায়? সোর্সটা হচ্ছে গ্রিক। তাহলে এই শব্দটা কোথা থেকে এসেছে? গ্রিক থেকে এসেছে। এবং শব্দটার নাম কি ছিল আসলে? গ্রিক শব্দটা ছিল ঐকোনমিয়া, যার অর্থ গৃহস্থালী পরিচালনা ব্যবস্থাপনা। এইটা হয় না, বাট এখান থেকে আসার মধ্যে তথ্য বলেন এই দুইটাই। একটা হচ্ছে গ্রিক শব্দ, এইটা শব্দটার নাম হচ্ছে ওইকোনমিয়া, এবং এটা থেকে আসছে ইকোনমিক্স, এটাকে আমরা বাংলা বলতেছি অর্থনীতি। তো অর্থনীতির জনক বা হয় অ্যাডাম স্মিথকে, এটা আমরা ছোটবেলা থেকে অনেকেই অনেকবার পড়ে আসছি, পরীক্ষায় লিখে আসছি। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। তবে আধুনিক অর্থনীতির জনক বলা হয় পল স্যামুয়েলসনকে। এখানে একটু আমরা প্যাচ লাগিয়ে ফেলতে পারি। আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হচ্ছে? পল স্যামুয়েলসন। তবে রিসেন্টলি গত কয়েকটা বিষয়ে আমরা খেয়াল করে দেখেছি এই ধরনের শ্যালো প্রশ্ন আর এটা করা হয় না। সুতরাং এই অর্থনৈতিক জনককে, অর্থনীতির আধুনিক অর্থনৈতিক জনককে এগুলো মুখস্থ করতেই হবে, এই ধরনের কোনো ব্যাপার নেই। বাট নাইস টু নো, যদি মনে থাকে তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, অর্থনৈতিক ব্যবস্থা মানে অর্থনৈতিক ব্যবস্থা বলতে এখানে মূলত এটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে যে বাজেট বলা হয়, এই বিষয়টাকে সংক্ষেপে বাজেট বলা হয়। এটা প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা স্কিম থাকে। যেমন আমাদের জন্য স্কিমটা হচ্ছে বাংলাদেশে অর্থ বছর 1 জুলাই থেকে 30 জুন। বাংলাদেশের অর্থ বছরে এটা 1 জুলাই থেকে 30 জুন হয়ে থাকে। তবে অনেক দেশেই দেখা যায় 31 ডিসেম্বর, সরি, 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বরও হয়ে থাকে, বা অনেকের পহেলা মার্চ থেকে 24 তারিখ পর্যন্ত হয়ে থাকে, বা 28 তারিখ পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশের জন্য অর্থ বছরটা হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার ধরন মিশ্র অর্থনীতি। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন? মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি বলতে বোঝানো হয় একটা হচ্ছে মুক্ত অর্থনীতি, একটা হচ্ছে নিয়ন্ত্রিত অর্থনীতি। তো বাংলাদেশের অর্থনীতি কিরকম? একই সঙ্গে দুইটা এখানে থাকে, মিশ্র অর্থনীতি। আচ্ছা, মিশ্র অর্থনৈতিক ব্যাপারটা এরকম দেখেন, যেখানে সম্পত্তির একই সঙ্গে ব্যক্তিগত অধিকারও থাকবে, আবার মালিকানাও থাকবে, মানে রাষ্ট্রীয় মালিকানাও থাকবে। মানে সম্পদের যে মালিক সেটা ব্যক্তিও হতে পারে, রাষ্ট্রীয়ভাবেও হতে পারে। আমরা কি কি দেখি? যে যেকোনো আধুনিক গণতান্ত্রিক দেশ সেখানে সম্পত্তির মালিক রাষ্ট্র না হয়ে ব্যক্তি হয়, আধুনিক যেই রাষ্ট্র ব্যবস্থা আছে। আর যদি আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থার দিকে যাই, আমরা কি সমাজতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখতে পাই যে সম্পদের মালিক সচরাচর কে হয়? রাষ্ট্র হয়। তো বাংলাদেশে এই দুইটা একই সঙ্গেই কাজ করে। আচ্ছা, আপনাদের কি কোনো, আমি কমেন্ট বক্স ওপেন করে দিয়েছি, মানে কোনো ইস্যু হচ্ছে আপনাদের? অনেকেই হ্যান্ড করতেছেন, কোনো প্রবলেম? আচ্ছা, কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, ওকে। আমি কুইকলি তাহলে শুধু আরেকবার বলি যে অর্থনীতির জনক ছিলেন অ্যাডাম স্মিথ, এবং আধুনিক অর্থনীতির জনক হচ্ছেন পল স্যামুয়েলসন। তো অর্থনৈতিক ব্যবস্থাতে আমরা পড়েছিলাম হচ্ছে বাংলাদেশের অর্থ বছরে অর্থনৈতিক ব্যবস্থাটা মূলত 1 জুলাই থেকে 30 জুন হয়ে থাকে। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা ধরন হচ্ছে মিশ্র অর্থনীতির। তো অর্থনীতির সাথে জড়িত কিছু বিষয় বলে আমরা যদি পড়ি, তাহলে প্রথমে আমরা পাবো হচ্ছে জিডিপি। জিডিপিকে বলা হয়েছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা পরীক্ষায় দুইভাবে আসতে পারে। জিডিপির পূর্ণ রূপ হিসাবে আসতে পারে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই বিষয়টা আসলে কি, একটা দেশের অভ্যন্তরে যত রকমের প্রোডাক্ট, মানে সেটা পণ্য হতে পারে, সেবা হতে পারে, আম, এই সব কিছু মিলে এটার যে অর্থনৈতিকভাবে, মানে এটাকে যদি আমরা টাকাতে যদি হিসাব করি, তাহলে এই টোটাল যেই টাকাটা হবে সেটা বাংলাদেশের নিজস্ব ব্যক্তিও হতে পারে, আবার বিদেশি নাগরিকও হতে পারে। মানে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে যেই কাজগুলো হয় সবগুলোকে একত্র করলে সেটার অর্থগত দিক থেকে টোটাল সম্পদটা যেটা হবে সেইটাকেই বলা হচ্ছে জিডিপি বা মোট দেশজ সম্পদ। মানে একটি দেশের অভ্যন্তরে যত রকম সম্পদ উৎপাদন হয়, সেটা পণ্য হতে পারে, সেবাও হতে পারে, সমস্ত কিছুকে একত্রে বলা হয় জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আপনারা যদি মনে রাখবেন কি, শুধু মনে রাখবেন জিডিপির পূর্ণরূপ কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবং বাংলাদেশের জিডিপি কত বা পার্সেন্টেজ কত, এটা সামনে আমরা অর্থনৈতিক সমীক্ষার মধ্যে পাবো, তখন আমরা আরো দেখবো। তো বাংলাদেশের অর্থনীতিকে পরিমাপ করার জন্য দেখেন মোট 19টি প্রধান খাতে ভাগ করা হয়, যেখানে বৃহত্তর খাত হিসেবে 3টি ধরা হয়। বাট মোট খাত মানে পরীক্ষায় যদি আসে তাহলে আসতে পারে হচ্ছে এইটাই।
যে মোট 19টি প্রধান খাতে ভাগ করা হয়। আর প্রধান 3টি খাত হচ্ছে কৃষি, শিল্প এবং সেবা। তার মানে আমরা এই কৃষি, শিল্প এবং সেবা সম্পর্কে একটু ডিটেইলস পড়বো, সামনে এগুলো আমরা পাবো। সেখানে আমরা দেখবো এই তিনটাকে আমরা খুব বেশি হাইলাইট করতেছি, বাট ওভারঅল সব মিলিয়ে আমাদের খাত হচ্ছে 19টি। তাহলে পরীক্ষায় আসতে পারে যে সমন্বিতভাবে বাংলাদেশের অর্থনীতিতে মোট কয়টি খাতকে গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে 19টি খাতকে। তো কৃষির মধ্যে কি কি পড়ে দেখেন, কৃষি, বনজ এবং মৎস্য, এগুলো লাগবে না, হ্যাঁ, এই স্লাইডগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। শিল্পের মধ্যে কি কি পড়ে, খনিজ খনন, শিল্প, বিদ্যুৎ ও গ্যাস, পানি সম্পদ, নির্মাণ, এগুলো স্কিপ, হ্যাঁ, এগুলো আপনারা স্কিপ করতে পারেন। আমি ক্রস দিয়ে যেগুলো দিচ্ছি সেগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এগুলো পরীক্ষায় সচরাচর সরাসরি আসবে না। আচ্ছা, জিডিপি তো আমরা দেখলাম, তাহলে জিএনপি কি? জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, বা হচ্ছে জাতীয় আয়। এটা উৎপাদন না দিয়ে এটা আসলে আয় আমরা বলতে পারি, বা সরি, আয় তো ইনকাম হবে, এটা যেহেতু পি বলছে তার মানে হচ্ছে উৎপাদনই বলা হবে, মোট জাতীয় উৎপাদন। তো জিডিপি আর জিএনপির মধ্যে তফাৎটা কি? জিডিপির তো আমরা দেখলাম যে একটা দেশের ভিতরে দেশি হোক বা বিদেশি হোক সব মিলায়ে যে মোট টাকাটা, সেইটাকে আমরা বলতেছি হচ্ছে জিডিপি। আর জিএনপি হবে কি দেখেন, শুধু ওই দেশের নাগরিকগণ। জিএনপি কি হবে? ওই দেশের নাগরিকগণ। তার মানে বাংলাদেশে আমরা যারা আছি, আমরা যে পরিমাণে প্রোডাক্ট উৎপাদন করতেছি বা আমরা যে সেবাগুলো দিচ্ছি, এর মোট মূল্য, এর পাশাপাশি আমরা বাইরে যারা আছি, যেমন আমরা যে বলি না যে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি আমরা, তার মানে কি বাইরে থেকে যারা আমাদেরকে বিভিন্ন প্রোডাক্ট পাঠাচ্ছে বা টাকা পাঠাচ্ছে, সেইটাও এখানে অ্যাড হবে। এই দুইটা মিলিয়ে মানে আমাদের দেশে যে বিদেশিরা ইনকাম করতেছে সেইটা কিন্তু এখানে বাদ হয়ে যাবে। আর অ্যাড হবে কোনটা, মানে এখানে আমরা বলতে পারি বিদেশিদের তথ্য বাদ প্রবাসীদের, প্রবাসী বলতে আমরা বলছি বাংলাদেশি কিন্তু বাইরে থাকে, তথ্য সংযুক্ত হবে। আশা করি বুঝতে পারছেন তফাৎ এইটাই। যদি আমরা এই দুটার উল্টা করি তাহলে আমরা পাবো জিডিপি। তাহলে জিডিপিতে আমরা কি করি, জিডিপিতে আমরা এই প্রবাসীদেরকে বাদ দেই, বিদেশিদেরকে যুক্ত করি, করলে সেটা হয় জিডিপি। আর যদি আমরা বিদেশিদেরকে বাদ দিয়ে প্রবাসীদেরকে যুক্ত করি তাহলে সেটাকে আমরা বলবো জিএনপি। আচ্ছা, এরপর হচ্ছে কর রাজস্ব বা ইনকাম ট্যাক্স যেটা বলে। এটা তো বিভিন্ন রকম হয়, যেমন দেখেন বাণিজ্য শুল্ক, আবগারি শুল্ক, আয়কর, মূল্য সংযোজন কর, সম্পর্ক অনেক রকমই হয়। তো এটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কর রাজস্ব আর একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব বলতে দেখেন এই যে ফি, মাসুল, টোল, এগুলো সচরাচর হচ্ছে যেগুলো প্রাইভেটাইজ আকারে নেওয়া হয়, সরাসরি সরকারি কোষাগারে না গিয়ে এগুলো বিভিন্ন উন্নয়ন ফান্ডে যখন যোগ হয় সেটাকে আমরা কর বহির্ভূত রাজস্ব বলি। তো এইটাও আমাদের পরীক্ষা খুব একটা আসবে না, আমাদের আসতে পারে হচ্ছে এইটা, যে কর কি? কর দেখেন সরকার কর্তৃপক্ষ দ্বারা সরবরাহকৃত দ্রব্য বা সেবার বিনিময়ে প্রদেয় মূল্য। মানে এই যে আপনি ব্যবসা করবেন বা আপনি যে হচ্ছে চাকরি করতেছেন, এটার জন্য আপনি সরকারকে একটা ট্যাক্স দিচ্ছেন, মানে একটা হচ্ছে টাকা দিচ্ছেন। এবং টাকার কেন দিচ্ছেন? আপনার টাকার বিনিময়ে আপনি সরকারের কাছ থেকে আহ, ভালো রাস্তা নিচ্ছেন, ভালো যানবাহন নিশ্চয়তা দিচ্ছেন, আপনার নিরাপত্তা নিশ্চিত করতেছে, আপনার জীবনযাত্রার মানে উন্নয়ন করার চেষ্টা করতেছে। তো এই যে আপনার এই উন্নয়নগুলোর জন্য সরকার আপনার কাছ থেকে যেই টাকাটা নেয়, মানে এই যে দ্রব্য বা সেবার বিনিময়ে আপনার কাছ থেকে সরকার যেই টাকাটা নেয় সেটাকে বলা হয় কর। তো কর দুই রকম হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর মানে কি? আপনি যেটা ইনকাম করেন সেটা থেকে যখন ডাইরেক্ট টাকা কেটে নেওয়া হয়, মানে আপনার টাকা যদি ডাইরেক্ট কেটে নেওয়া হয় সেটাকে বলা হবে প্রত্যক্ষ কর। আর আপনার টাকা যদি ডাইরেক্ট না কেটে অন্য কোনো মাধ্যমে কেটে নেওয়া হয় তাহলে সেটাকে বলা হবে পরোক্ষ কর। যদি আমরা একটু ব্যাখ্যা করি, দেখেন প্রত্যক্ষ কর কীভাবে ডাইরেক্ট কেটে নিতে পারে। আপনি যে টাকা পান, ধরেন আপনি যদি 10,000 টাকা ইনকাম করেন, আপনার কাছ থেকে 500 টাকা কেটে নিতে পারে। তার মানে এই যে আপনার বেতন থেকে 500 টাকা ডাইরেক্ট কেটে নিল সরকার, এটা হচ্ছে প্রত্যক্ষ কর। আপনার জমি আছে, আপনার 1 বিঘা জমি আছে, আপনাকে ওই 1 বিঘা জমিতে আপনি যদি চাষ করতে চান তাহলে বছরে আপনাকে একটা খাজনা দিতে হবে, ধরেন সেটা হচ্ছে 800 টাকা হতে পারে। এই যে আপনি 800 টাকা খাজনা দিচ্ছেন, এটা না দিলে আপনি কিন্তু জমিতে চাষ করতে পারবেন না, এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর। মানে যেই কাজগুলোতে আপনি সরাসরি সরকারকে টাকা দেন সেগুলো হচ্ছে প্রত্যক্ষ কর, যেমন আয়কর, এগুলো খুবই পরীক্ষায় আসে, হ্যাঁ, আয়কর, ভূমি রাজস্ব কর, এই দুটো পরীক্ষায় আসে। এগুলো কি ধরনের কর? এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। তো আমরা এই টাকাটা কিভাবে দেই? এই টাকা দেওয়ার জন্য আমাদের একটা ই টিন দরকার হয়। সেটা কি জিনিস? ই টিনের পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন। মানে টিন মানে হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন এনতে নাম্বার। এটা মূলত 12 ডিজিটের হয়ে থাকে। পরীক্ষায় কিভাবে আসতে পারে? ই টিনের পূর্ণরূপ কি? পরীক্ষায় থাকতে পারে ইলেকট্রনিক্স ট্যাক্স নাম্বার,
হ্যাঁ, বা হচ্ছে ইলেকট্রনিক্স ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এই পেয়ার্স কথাটা দিবে না অপশনে, ভুল করে ফেলবেন কিন্তু, হ্যাঁ এটা খেয়াল রাখবেন। পেয়ার্স কথাটা না থাকলেই কিন্তু আপনি ভুল করে ফেলবেন। যেখানে লেখা থাকবে ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, সেইটাই হবে অ্যাকচুয়াল অ্যান্সার। আর এটা কত ডিজিটের হয়? এটা হচ্ছে 12 ডিজিটের হয়। আর কর কোনগুলো? পরোক্ষ করগুলো হচ্ছে সরাসরি আপনি টাকা দিবেন না, আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন বা আপনি যেই প্রোডাক্টটা উৎপাদন করতেছেন সেইটার জন্য সরকার আপনার কাছ থেকে টাকা নেবে, এটা সত্যি ডাইরেক্ট আপনার কাছ থেকে টাকা নেবে, কিন্তু ওই টাকাটা আপনি আবার আপনার যে ভোক্তা আছে তার কাছ থেকে আপনি তুলে নেবেন, এইটাকে বলা হয় পরোক্ষ কর। যদি আমি এক লাইনে একটু বলি, উম, কি হতে পারে? ধরেন শ্যাম্পু, এই যে শ্যাম্পু কিনলে আপনারা যে ভ্যাট দেন বলেন, আসলে আপনারা কি ভ্যাট দেন মানে এটা কিভাবে বুঝতে পারেন? আসলে ব্যাপারটা যেটা হয় যে এই যে শ্যাম্পুর যে প্রোডাকশন, ধরেন যে ইউনিলিভার যে শ্যাম্পু বানাচ্ছে, তো ইউনিলিভার সরকারকে অলরেডি ট্যাক্সের টাকাটা দিয়ে দেয়। কিন্তু ইউনিলিভার যখন এই শ্যাম্পুর দাম করে, প্রাইস ঠিক করে, তখন ইউনিলিভারের যে প্রাইস তার সঙ্গে সে আবার ওই যেই টাকাটা সরকারকে দিয়েছিল সেই টাকাটা অ্যাড করে তারপরে সে প্রাইস নির্ধারণ করে, যেটাকে আমরা রিটেইল প্রাইস বলি, যেটা দিয়ে আপনি কিনে শ্যাম্পু ইউজ করেন। আশা করি বুঝাতে পারছি। এই জন্য এটাকে বলা হয় পরোক্ষ কর। সর এই ইউনিলিভার কিন্তু সরকারকে ঠিকই টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু ইউনিলিভারের পকেট থেকে সেটা দেয় নাই। ইউনিলিভার সেই টাকাটা আবার আপনার কাছ থেকে ঠিকই গ্রহণ করে নিচ্ছে। তার মানে টাকা আমি ঠিকই দিচ্ছি সরকারকে, কিন্তু সেই টাকা আমি আবার অন্য একটা উপায়ে আরেকজনের কাছ থেকে তুলে আনতেছি, এটাকে বলা হয় পরোক্ষ কর। মানে সরাসরি কর প্রদান না করে অন্য কোনো মাধ্যমে সরকারকে কর প্রদান করা হলে সেটাকে বলা হয় পরোক্ষ কর। কী রকম ওখানে হতে পারে দেখেন, মূসক মানে যেটা ভ্যাট বলে, আমদানি শুল্ক মানে বাহির থেকে যখন আমরা প্রোডাক্ট আনি তখন, তখন কি হয়, এই যার প্রোডাক্ট আপনি আনলেন সে ওই টাকা বিয়ার করবে, বা যার জন্য আপনি আনছেন তাকে আপনি দিবেন। বা বিক্রয় কর, আপনি যার কাছে বিক্রি করছেন তার কাছ থেকে আপনি সেই টাকাটা তুলে নেবেন। টাকা আপনি সরকারকে দিবেন, কিন্তু ওই টাকা আপনাদের পকেট থেকে দিবেন না, আপনি আপনার কাস্টমারের কাছে সেই টাকাটা নিয়ে সরকারকে দিবেন। এই জন্য এটাকে বলা হয় পরোক্ষ কর। আচ্ছা, আয়কর রিটার্ন কি? এই যে সারা বছর ধরে আপনি যে পরিমাণে ইনকাম করেন বা যে পরিমাণে বিজনেস করেন তার উপর বেস করে প্রতি বছর আপনাকে একটা সরকারকে রিটার্ন দিতে হয়, জানাতে হয় যে আপনি সারা বছর ধরে এই পরিমাণে বিজনেস করছেন। এই যে যেই আপনি ডকুমেন্ট বা যেই তথ্যটা আপনি সরকারের কাছে জমা দেন, এইটাকেই মূলত বলা হয় হচ্ছে আয়কর রিটার্ন। যেমন আপনারা যদি এই মধ্যে কেউ সরকারি চাকরিজীবী থাকেন বা একটু হলেও জানেন, তাহলে আপনারা হয়তো খেয়াল করবেন, এই যে বর্তমান সময়টা এই ডিসেম্বরের মাসের শুরুর দিকে, নভেম্বরের শেষ থেকে শুরু হয়ে গেছে, সব জায়গাতেই কিন্তু এই এই ট্যাক্স রিটার্ন ফাইল জমা দেওয়ার একটা হিড়িক পড়ে গেছে সব জায়গাতে। সো এইটা মানে আপনারা তো সবাই সরকারি চাকরি করার জন্য এখানে আসছেন, এটা আপনাদের জন্য কিন্তু মাস্ট, রিয়েল লাইফেই, মানে জবের জন্য শুধু বলতেছি এমন না। আচ্ছা, কর রেয়াত বা ট্যাক্স রিবেট এই জিনিসটা কি? এটা হচ্ছে সরকার আপনার উন্নয়নের জন্য, এটা কখনোই কিন্তু আপনার ইনকামে হবে না, হ্যাঁ এটা কখনোই আপনার ইনকামে হবে না। কর রেয়াতটা সচরাচর হয়ে থাকে, একটু লাইনে থাকবেন, তুষার একটা মেসেজ, সরি। কর রেয়াতটা সচরাচর দেওয়া যায় যে, না উঠতে হবে না। কর রেয়াতটা হচ্ছে এমন একটা জিনিস, ধরেন আপনি নতুন একটা বিজনেস শুরু করছেন বা আপনি একটা বিজনেস করতেন, দেশের অভ্যন্তরীণ বিভিন্ন একটা ডিজাস্টার হতে পারে, অন্য কোনো ইস্যুতে আপনার বিজনেসটা একটু ফল করলো, তখন সরকার আপনাকে কিছু সুযোগ সুবিধা দিবে এক্সট্রা, মানে আপনার ট্যাক্সটাকে বা আপনার করটাকে একটু কমায় দিতে পারে, এটাকে বলা হয় কর রেয়াত। এটা কিভাবে হয় যে দেখেন, করদাতাদেরকে বিনিয়োগে উৎসাহ দেওয়ার জন্য বা দান করে উৎসাহ করার জন্য সরকার যখন একটা কর ছাড় দেয়, মানে এটা কেন করে সরকার? যাতে করে আপনি আরো বেশি ইনভেস্ট করতে আগ্রহী হন। এই যে আপনাদের ব্যবসাতে উদ্বুদ্ধ করানোর জন্য সরকার যে এই প্রণোদনাগুলো দিচ্ছে, উদ্বুদ্ধ করাচ্ছে, তার জন্য এই যে ট্যাক্স যে ফ্রি করে দেয়, এটাকেই মূলত বলা হয় কর রেয়াত। ট্যাক্স হলিডে কি? এই যে কর রেয়াত যে করে, এইটা একটা উৎসবের মতো করে বাংলাদেশে করা হয়। দেখা যায় একটা মাস ব্যাপী হয়ে থাকে, বা অনেক সময় ডাইরেক্ট মানে একটা নির্দিষ্ট দিনেও হয়ে থাকে যে আপনি এই দিনে যদি কর দেন তাহলে আপনি 50% কর দিলেই আপনার সারা বছরের কর হিসাবে ওটা অ্যাকসেপ্ট করা হবে। এইটাকে বলা হয় ট্যাক্স হলিডে। মানে আপনাকে প্রোডাকশনে মানে শিল্পকে, আপনার ব্যবসাকে উৎসাহ দেওয়ার জন্য সরকার সাময়িকভাবে ট্যাক্সটাকে মওকুফ করে দেয়। মানে এটা একটা কাইন্ড অফ আপনার ফেয়ারও বলতে পারেন, জনগণের ভিতরে একটা স্ফুরণ তৈরি করার চেষ্টা করে সরকার, এটাকে বলা হয় ট্যাক্স হলিডে। তাহলে ট্যাক্স হলিডে আপনি মনে রাখবেন কি? ট্যাক্স হলিডে আপনি শুধু মনে রাখবেন এইটাই, যে যদি সরকার আপনাকে ট্যাক্স ফ্রি করে দেওয়ার কোনো প্রসেস তৈরি করে দেয়, সেইটাকেই বলা হচ্ছে ট্যাক্স হলিডে। আর মূসক, একটু আগে আপনাদেরকে বলছি যে পরোক্ষভাবে যখন সরকার আপনার কাছ থেকে টাকা নিবে, সেইটাকে বলা হয় মূসক বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। পরীক্ষায় আসতে পারে এইভাবে, ভ্যাটের পূর্ণ রূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স।
তো এইটা প্রথম চালু হয় কবে? এইটা প্রথম চালু হয় স্বৈরতন্ত্র থেকে যখন বাংলাদেশে প্রথম গণতন্ত্র চালু হয় 1990 সাল পরবর্তী সময়ে, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। তখন এই 1 জুলাই 1991 এই ভ্যাট চালু হয়। প্রথম চালু হয়েছিল জার্মানিতে, আর বাংলাদেশে প্রথম চালু হয় 1991 সালের 1 জুলাই। এবং বাংলাদেশে ভ্যাটের সর্বোচ্চ, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, এইটা পরীক্ষায় আসতে পারে, বাংলাদেশে সর্বোচ্চ ভ্যাটের হার 50%। 50%-এর বেশি কোনোভাবেই ভ্যাট নিতে পারবে না। ওকে। আর শুল্ক কি? শুল্ক হচ্ছে আমার দেশ থেকে যখন বাইরে কোনো প্রোডাক্ট আমি রপ্তানি করব, অথবা বাইরে থেকে কোনো একটি প্রোডাক্ট যখন আমার দেশে আমদানি করা হবে, এই যে দুইটা বিষয়, মানে আমাদের দেশ থেকে প্রোডাক্ট বাইরে যাক বা ভেতরে আসুক, এই যে প্রসেসটা, এই সময় আমরা তো সেই প্রোডাক্টটা পাঠানোতেও হেল্প করি, মানে সরকার পাঠাতেও হেল্প করে, আনতেও হেল্প করে। এই যে হেল্পটা করতেছে, এই সাপোর্টটা দিচ্ছে, তার জন্য ওই কোম্পানিগুলোর কাছ থেকে সরকার একটা টাকা নেয়। ওই টাকার বিনিময়ে সে হেল্পটা করে। এইটাকে বলা হয় শুল্ক। তাহলে কি হচ্ছে দেখেন, এক দেশ থেকে আরেক দেশে পণ্য আমদানি বা রপ্তানি করতে শুল্ক আরোপ করা হয়। তো কেন শুল্ক আরোপ করি? কারণ সরকার আমাকে ফ্যাসিলিটিস দিচ্ছে। যেমন এই যে পোর্ট ইউজ করার সুযোগ দিচ্ছে, পোর্টের মাধ্যমে জাহাজে তোলার সুযোগ করে দিচ্ছে, এগুলোর বিনিময়ে আবার সরকার আমার কাছ থেকে শুল্ক নিচ্ছে। তো শুল্ক অনেক রকমই হতে পারে। গুরুত্বপূর্ণ শুল্ক হচ্ছে বাণিজ্য শুল্ক। বাণিজ্য শুল্কের মধ্যে দুই জিনিস থাকে, একটা হচ্ছে আমদানি শুল্ক বা ইম্পোর্ট, একটা হচ্ছে রপ্তানিকৃত শুল্ক বা হচ্ছে এক্সপোর্ট। আর শুল্ক বলতে মূলত ডিউটি বোঝানো হয়। আরেক ধরনের শুল্ক আছে যেটাকে বলা হয় দেশের অভ্যন্তরীণ শুল্ক, মানে এক্সাইজ ডিউটি, বা বাংলায় এটাকে আবগারি শুল্ক বলা হয়। তাহলে আমরা কি দেখলাম দেখেন, নর্মাল যেটা বাণিজ্য শুল্ক, এটা কিন্তু দেশের বাহিরে সাথে কানেক্টেড, মানে হয় আপনি পাঠাবেন বাইরে অথবা দেশে আসবে। বাট কিছু প্রোডাক্ট, যেমন আমাদের দেশের কথা যদি আমরা বলি, ধরেন আটা, আটা যে বসুন্ধরা আটা তৈরি করে আমাদের দেশেই ধরেন যে ইনভেস্ট করতেছে, মানে বিজনেস করতেছে, দেশের ভেতরের চালকে সে মেশিনে প্রসেস করে আটা বানিয়ে বাংলাদেশের মানুষের কাছে সেল করতেছে। তাহলে কিন্তু এখানে তারা শুল্ক দিতে হচ্ছে না, মানে যদি আমি বাণিজ্য শুল্কের কথা চিন্তা করি, লজিকটা কিন্তু খাটতেছে না। এই জন্য সরকার কি করছে, দেশের অভ্যন্তরে বিজনেসের ক্ষেত্রে আবগারি শুল্ক নিয়ে আসছে। এইটা কিভাবে কাজ করে? এই যে আপনি যে পরিমাণে প্রোডাকশন করছেন, এই প্রোডাকশনের এগেইনস্টে আপনি সরকারকে একটা শুল্ক দিবেন বা ডিউটি দিবেন। এটাকে বলা হচ্ছে এক্সাইজ ডিউটি। আমি সরকার এটা কেন নেই? এই যে আপনি একটা ফ্যাক্টরিতে, ধরেন যে কার কথা বলবো, ধরেন প্রাণ, প্রাণ হচ্ছে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক একটা প্রোডাক্ট তৈরি করছে। সেই প্রোডাক্ট ওখান থেকে বের হওয়ার পরে বা ঘোড়াশাল থেকে বের হওয়ার পরে সিলেটে যাচ্ছে, ঢাকায় আসতেছে, নারায়ণগঞ্জে যাচ্ছে, এই জায়গাগুলোর মানুষজন খাচ্ছে। আবার ধরেন যে এই এই যে কন্টিনিউয়াসলি একটা মুভিং হচ্ছে, এটার জন্য সরকারের রাস্তা ইউজ করতেছে, টোল ইউজ, মানে ব্রিজ ইউজ করতেছে, সিকিউরিটি দিচ্ছে সরকার যাতে করে প্রোডাক্টগুলো যেন কেউ চুরি করে না ফেলতে পারে। এই যে এত এত সুবিধা সরকার যে দিচ্ছে, তো তার বিনিময়ে সরকারকে তাহলে কিছু টাকা দিবে না কোম্পানিগুলো? বলেন, সিম্পল কথা। এই যে সরকারকে যে এক্সট্রা সরকারকে যে দিবে, কেন দিবে? এই ফ্যাসিলিটিসগুলো দেওয়ার কারণে। এইটাকে বলা হচ্ছে আবগারি শুল্ক। মানে দেশের অভ্যন্তরে হলে সেটাকে আমরা বলতেছি এক্সাইজ ডিউটি, আর বাইরের গুলো হলে সেটাকে আমরা বলতেছি ট্রেড ডিউটি বা বাণিজ্য শুল্ক বা এক্সপোর্ট ইম্পোর্ট ডিউটি। আচ্ছা, এটাকে বলা হয় মূলত সিনট্যাক্স। এটার সিনট্যাক্স মেইনলি, মানে মনে রাখার সহজ উপায় হচ্ছে এই যে দেখেন, সিন মানে কি বলেন তো? পাপ। মানে এমন কোন প্রোডাক্ট যেটা আসলে আমাদের ধর্মীয় আসপেক্ট থেকে চিন্তা করলে সেটা পাপের সমতুল্য হতে পারে। তো সেই জায়গা থেকে এই যে যেইটা, এটাকে আপনারা এইভাবে মনে রাখে, এইভাবে মনে রাখতে পারেন যে যেগুলো আমাদের শরীরের জন্য বা আমাদের মনের জন্য ক্ষতিকর, এই ধরনের প্রোডাক্ট থেকে সরকার যখন শুল্ক নেয়, সেটাকে বলা হয় সিন ট্যাক্স। তো এটাকে আলাদাভাবে কেন করা হইলো? সরকার এখান থেকে হিউজ অ্যামাউন্টের ট্যাক্স নেয়, যেটা শরীরের জন্য ক্ষতিকর জানা সত্ত্বেও মানুষ ইউজ করে। তার মানে কি? তার মানে তারা সেটাতে অ্যাডিক্টেড। এই কারণে সরকার এই ফ্যাসিলিটিসটা নেয়। এই কারণেই দেখবেন যেগুলো অ্যাডিকশন টাইপের জিনিস, সেটা অ্যালকোহল হতে পারে, সেটা স্মোক হতে পারে, মানে স্মোক বলতে সিগারেট হতে পারে, এই ধরনের প্রোডাক্ট থেকে সরকার অনেক বেশি পরিমাণে ট্যাক্স নেই। এই কারণে এই ট্যাক্সগুলোকে সিন ট্যাক্স বলা হয়, এবং এই কারণে তাদেরকে একটা আলাদা ক্যাটাগরি করা হয়েছে। আলাদা ক্যাটাগরি করার ফলে কি সুবিধা হলো, এখান থেকে সরকার হিউজ অ্যামাউন্টে ট্যাক্স নিতে পারে। আর এই কারণেই সরকার চাইলেই এগুলোকে বন্ধও করতে পারে না। লজিক বুঝতে হবে কিন্তু আপনাকে। যেমন বাংলাদেশে যতগুলো চিনি শিল্প আছে, সবগুলোই কিন্তু মোটামুটি ফেইল্ড, আপনারা নিশ্চয়ই শুনছেন, একদম ধ্বংস। শুধুমাত্র একমাত্র একটা বড় ধরনের আহ, শিল্প আছে, মানে চিনি যতগুলো কারখানা আছে, তার মধ্যে সব থেকে জনপ্রিয় এখনো পর্যন্ত আছে হচ্ছে এখানে কেউ আছেন নাকি যশোরের? যশোর তো না, ঠিক, এটা খুলনাতে, তাই না? কেরু অ্যান্ড কোং। কেরু অ্যান্ড কোং কিন্তু একমাত্র লাভবান, বাণিজ্যিকভাবে লাভবান একটি কোম্পানি, যারা সরকারকে প্রতি বছর হিউজ অ্যামাউন্টের ট্যাক্স দিয়ে থাকে।
হ্যাঁ, থ্যাংক ইউ দর্শনাতে। আচ্ছা, সম্পূরক শুল্ক কি? এইটা হচ্ছে এই যে বাণিজ্য শুল্ক আমরা পড়ে আসলাম না, ইম্পোর্ট এক্সপোর্ট, সেই বাণিজ্য শুল্কর উপরে যখন আবার এক্সট্রা করে কিছু শুল্ক দেওয়া হয়, এই এক্সট্রা করে কেন দরকার, দেওয়া দরকার হইলো, এইটা মূলত হচ্ছে সরকার এই যে ইকোনমিক যে ডিসক্রিমিনেশনটা আছে বাংলাদেশে বা সব দেশেই থাকে, এই ইকোনমিক ডিসক্রিমিনেশনটার মধ্যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করে, তার জন্য মূলত এই সম্পূরক শুল্কটা দেওয়া হয়। কোথায় কোথায় দেওয়া হয় দেখেন, এই যে বিলাসজাত পণ্যতে, সুগন্ধিতে, বা মানে এটা মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার যেটা বেসিক নিড, যেমন আপনি পেঁয়াজ না থাকলে আপনি রান্নাই করতে পারবেন না। সো ইন্ডিয়া থেকে যখন পেঁয়াজ কিনে আনি আমরা একদম ঠেকায় পড়ে গেলে, সেইটা কিন্তু মানে আমাদের জন্য বেসিক নিড, সেটার উপরে আমরা কোনো সম্পূরক শুল্ক দিব না। কিন্তু গাড়ি না থাকলেও আপনি চলতে পারবেন, আপনার ভালো ভালো সুগন্ধি না থাকলেও আপনি ভাত খাইতে পারবেন বা আপনি ড্রেস পরতে পারবেন। এগুলো হচ্ছে নিজেদের মানে মানে ব্যক্তিগত চয়েস। এই কারণে এই বিলাসজাত পণ্য বা সুগন্ধিজাত পণ্য এগুলোর উপরে সরকার আবার এক্সট্রাভাবে সম্পূরক শুল্ক দেয়, এবং এই শুল্কগুলো কিন্তু প্রায় 100% থেকে 400% পর্যন্ত হয়ে থাকে। মানে ধরেন একটা গাড়ির দাম যদি 10 কোটি টাকা হয়, তাহলে এমনও দেখা গেছে এইটার দাম বাংলাদেশে 50 কোটি টাকা হয়ে যায়, শুধুমাত্র এই সম্পূরক শুল্কর কারণে। তো এটা অবশ্যই একটা পজিটিভ বিষয়, কারণ এইভাবে আমরা ইকোনমিক ডিসক্রিমিনেশনটা আমাদের দেশে কমাতে পারি। আচ্ছা, প্রচুর স্লাইড, আমরা রিক্যাপে যাচ্ছি না। মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতিটা যদি আমরা এক লাইনে বুঝতে চাই, যে ধরেন দেশে যে পরিমাণে বা একটা নির্দিষ্ট জায়গাতে যে পরিমাণে প্রোডাক্ট আছে, হ্যাঁ, সেই প্রোডাক্টটা কেনার জন্য মানুষ যখন যেই দাম তার চেয়ে বেশি দেওয়ার জন্য রাজি থাকে, তখন সেটাকে আমরা বলতেছি মুদ্রাস্ফীতি। খুব সিম্পলি যদি আমরা এই ব্যাপারটাকে এরকম ধরি, যে কোনো কারণে ধরেন কি ধরা যেতে পারে, ধরেন যে আপনি শুনলেন যে আগামীকাল সারা রাত বিদ্যুৎ থাকবে না। এখন এটাতে তো আমরা অভ্যস্ত না, আমরা কিন্তু অনেকেই আর ওই মোমবাতি কেনা আমাদের অভ্যাস নাই, আমরা কিনি না। কিন্তু আপনি শুনলেন আগামীকাল সারা রাত কিন্তু থাকবে না। এখন নর্মালি একটা মোমবাতির দাম হচ্ছে 5 টাকা নর্মালি। এখন দেখবেন মোমবাতি তো শর্ট, হঠাৎ করে তো মোমবাতি বাজারে আসতে পারবে না, মোমবাতি পুরো বাজার জুড়ে আছে ধরেন 100 পিস। এই যে এই মোমবাতির দোকানদাররা তখন কি করবে, এই মোমবাতির দাম বাড়ায় দিবে দোকানদাররা। তখন দেখা যাবে এই 100 পিসের দাম 5 টাকা ছিল, প্রতি পিস বিক্রি হচ্ছে 50 টাকা করে। এই যে হঠাৎ করে রাতারাতি, এটা রাতারাতি নাও হতে পারে, 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 100 দিন হতে পারে, কিন্তু এই যে একটা প্রোডাক্টের দাম শুধুমাত্র চাহিদার জন্য বা সিচুয়েশনের জন্য যখন দাম বেড়ে যায়, সেটাকে বলতেছি আমরা মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি বলতে পারেন। আর মুদ্রাস্ফীতি আরও একভাবে হতে পারে, ধরেন দেশে মোট টাকা আছে হচ্ছে 500 কোটি, হ্যাঁ, আর মোট প্রোডাক্ট আছে হচ্ছে 5 টন। এখন আজকে রাতে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক আরো 100 কোটি টাকা বাজারে ছেড়ে দিল। এটা বাংলাদেশ ব্যাংকের এখতিয়ার আছে, এটা দিতে পারে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড করে এটা দিয়ে দিতে পারে। কিন্তু বাজারের প্রোডাক্ট কিন্তু 5 টনই আছে। তাহলে খেয়াল করেন, এই 500 কোটি টাকা দিয়ে আপনি 5 টন প্রোডাক্ট আগে কিনতে পারতেন, এখন কিন্তু আর পারবেন না। এখন আপনাকে ওই সেম 5 টন কিনতে 600 কোটি টাকা চলে আসছে এখন বাজারে। এই যে প্রোডাক্ট ফিক্সড থেকে গেল, কিন্তু টাকা অনেক বেশি চলে আসছে বাজারে, এখন আপনাকে ওই সেম প্রোডাক্ট এখন বেশি দামে কিনতে হবে। এটা বাজারকে সিচুয়েশনে পড়ে গেল, এইটাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। আচ্ছা, মুদ্রা সংকোচন কিভাবে হয়? ওই সেম যে জিনিসটা আমরা দেখলাম, যে এখানে দেখলাম যে আমাদের মোমবাতি কমে গেল, হ্যাঁ, মোমবাতির চাহিদা হঠাৎ করে বেড়ে গেল কিন্তু বাজারে মোমবাতি ফিক্সড, তখন আপনার মুদ্রাস্ফীতি হতে পারে। অথবা বাজারে আহ, যে পরিমাণে প্রোডাক্ট তার চেয়ে বেশি টাকার ইনভেস্টমেন্ট চলে আসছে, তখন মুদ্রাস্ফীতি হতে পারে। তাহলে মুদ্রা সংকোচনে কি হবে? ঠিক উল্টা হবে। কিরকম? ধরেন কেউ একজন বলল যে এই আগামীকালকে না, আগামী মাসে মোমবাতি হলো একদিন কারেন্ট থাকবে না, সারা রাত কারেন্ট থাকবে না। এখন 1 মাস কিন্তু হিউজ টাইম। তখন কি হবে, দোকানদাররা হুমড়ি খেয়ে প্রচুর পরিমাণে মোমবাতি হচ্ছে নিজেরা মজুত করা শুরু করবে। কিন্তু দেখা গেল পরের মাসে আর বিদ্যুৎ গেলই না, কিন্তু সবাই তো ইচ্ছা মতো মোমবাতি কিন্তু কিনে ফেলছে দোকানদাররা। তখন দোকানদাররা নিজেদের টাকা বাঁচানোর জন্য কি করবে, এই 5 টাকার যে মোমবাতি, সে তখন কি করবে, 4 টাকাতে বিক্রি করা শুরু করবে। কারণ কি, সে তো অনেক টাকার মোমবাতি কিনে ধরা খেয়ে গেছে, এখন সে টাকাটা যদি সে লিকুইড না করতে পারে, সে তো আরো বিজনেস করতে পারবে না, তার তো টাকা আটকে গেল। কারণ বিদ্যুৎ দেওয়ার কোনো সুযোগ নেই, আর বিদ্যুৎ যায়নি পরে। এই যে যেই প্রোডাক্টের অ্যাকচুয়ালি যে ভ্যালু ছিল, সেই ভ্যালুটা শুধুমাত্র মার্কেটের কারণে নিজে নিজেই আবার দাম কমায় ফেলছে বাধ্য হয়ে। কারণ কি, মার্কেটে এখন হিউজ পরিমাণে মোমবাতি, কিন্তু মোমবাতি কেনার কোনো লোক নাই। এখন
আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি মোমবাতি বিদ্যুৎ যদি না যায় আপনি মোমবাতি কিনবেন? সিম্পল কথা। এই যে তারপরেও মোমবাতি প্রচুর পরিমাণে যে বাজারে রয়ে গেল, এইটা অটোমেটিক্যালি দাম কমায় ফেলে, এটাকে বলা হয় মুদ্রা সংকোচন। আরেকটা ভাবে হয়, সেটা কিভাবে? বাংলাদেশ ব্যাংক ঠিক উল্টা করলো, বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে মার্কেট থেকে 100 কোটি টাকা তুলে নিল। এটা অনেক সময় করে, কিভাবে করে, যে পুরাতন 10 টাকা, পুরাতন 50 টাকা, পুরাতন 100 টাকা কিন্তু ওনারা তুলে ফেলে। এইভাবে অনেক সময় দেখা গেল এই 100 কোটি টাকা কিন্তু তুলে ফেললো। তখনও কি হবে তাহলে? মার্কেটে সেই আগের মতোই 5 টন কিন্তু রয়ে গেছে প্রোডাক্ট, কিন্তু দেখেন টাকা কিন্তু 100 করোড় কমে গেছে। তাহলে টাকা যদি 100 করোড় কমে যায়, তার মানে কি এই সেম 5 টন প্রোডাক্টই এখন আমাদের আবার কি হবে দেখেন, 400 করোড় আমাদের কিনতে হবে। তার মানে কি তখন প্রোডাক্টের দাম অটোমেটিক্যালি কমে আসবে। তো দুইভাবে আবার মুদ্রা সংকোচন করা যায়। এটা লাগবে না। তো এখানে একটা কনসিকুয়েন্স দেওয়া আছে যেটা দ্বারা আপনি সহজে বুঝতে পারবেন। দেখেন, চাহিদা যখন বাড়ে তখন পণ্যের দাম বাড়ে, আর পণ্যের দাম বেড়ে গেলে মূল্যস্ফীতি হয়। আবার সেম ভাবে যখন যোগান কমে যায়, মানে মার্কেটে প্রোডাক্ট কমে যায়, তখন কি হয়, বাজারে ঘাটতি হয়, আর বাজারে ঘাটতি হলে সেই জিনিসের দাম বেড়ে যায়। তার মানে মূল্যস্ফীতি দুইভাবে হতে পারে, চাহিদা বেড়ে গেলেও মূল্যস্ফীতি হতে পারে, যোগান কমে গেলেও মূল্যস্ফীতি হতে পারে। তাহলে আপনি এই দুটা মনে রাখবেন, মূল্যস্ফীতি কিভাবে হয়, চাহিদা বেড়ে গেলে এবং যোগান কমে গেলে। আর মুদ্রাস্ফীতিতে কি হচ্ছে দেখেন, যখন টাকা বেশি হবে তখন অটোমেটিক্যালি মুদ্রাস্ফীতিও হবে। আর টাকা কমে গেলে, আচ্ছা টাকার মান, ওই টাকা বেশি হলে তো টাকার মান কমে যাবে, সো এটা সেম জিনিসই রিপিট হয়ে গেছে। আর আরেকটা জিনিস এখানে আসছে, এটা পরীক্ষার জন্য লাগবে না, এটা আপনারা এই স্লাইডটা স্কিপ করতে পারেন, এগুলো ডিটেল স্লাইড আর কি বোঝার জন্য। আচ্ছা, এরপরে আসে যে অর্থ পাচার। অর্থ পাচার বিষয়টা কি? এই যে আমাদের, এটা তো আপনারা বিগত সরকারকে দেখছেনই, এটা নতুন করে বোঝানোর কিছু নাই। একটা দেশের ভেতর থেকে যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা বা যে কোনো অ্যামাউন্টের টাকা যখন দেশের বাইরে অনৈতিক উপায়ে পাঠিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় অর্থ পাচার। এগুলো পরীক্ষার জন্য লাগবে না, হ্যাঁ, এই এই ধরনের নেগেটিভ প্রশ্ন সচরাচর পরীক্ষায় আসে না। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রবর্তন করা হয় বাংলাদেশে 2012 সালে। তাহলে বাংলাদেশে মানি লন্ডারিং প্রতিরোধ আইন কবে করা হয়? 2012 সালে। মানি লন্ডারিং মানেই হচ্ছে অর্থ পাচার। তাহলে মানি লন্ডারিং প্রতিরোধ মানে কি? অর্থ পাচার প্রতিরোধ আইন। আচ্ছা, ডাম্পিং আর অ্যান্টি ডাম্পিং, এই জিনিসটা আমরা তাহলে একটু দেখি। ডাম্পিং হচ্ছে এমন একটা জিনিস, আমি যদি এখানে বলি, ধরেন ইন্ডিয়াতে এই মুহূর্তে পেঁয়াজের কেজি হচ্ছে, ইন্ডিয়াতে পেঁয়াজের কেজি হচ্ছে 30 টাকা। হ্যাঁ, এখন ইন্ডিয়া বাংলাদেশে, বাংলাদেশের মার্কেট ধরার জন্য ওই পেঁয়াজি যদি 25 টাকাতে বিক্রি করে, সেটাকে বলা হয় ডাম্পিং। কি জিনিস আরেকবার বলি, যদি কোনো প্রোডাক্ট যেই দেশে যেই দামে বিক্রি হয় তার চেয়েও কম দামে অন্য কোনো দেশে বিক্রি করে, এবং কেন করবে কম দামে? এটা তো শর্ত লাগবে, যুক্তি তো লাগবে, আজগুবি তো আর কম দামে বিক্রি করতে চাইবে না। কারণ হচ্ছে ওই দেশের মার্কেটটা সে ধরতে চায়। তার মানে যদি কোনো দেশ তার তার দেশে যেই দামে বিক্রি হয় কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাই অন্য কোনো দেশের মার্কেট ধরার জন্য তার চেয়েও কম দামে বিক্রি করে, তখন সেটাকে বলা হয় ডাম্পিং। মানে ধরেন এই পেঁয়াজ ইন্ডিয়াতে ঠিকই 30 টাকাতে বিক্রি হচ্ছে, কিন্তু বাংলাদেশে বিক্রি হচ্ছে আবার দেখা যাচ্ছে 25 টাকায়। তাহলে এইটাকে বলা হবে ডাম্পিং, এবং বাংলাদেশে এই ডাম্পিংটা কে করতেছে? ইন্ডিয়া করতেছে। তাহলে যে করে সেই মূলত ডাম্পিংটা করে। তো দেখেন, চীন এই কাজটা যুক্তরাষ্ট্র করেছিল, যে স্টিল এবং অ্যালুমিনিয়ামের যে প্রোডাক্টগুলো, এগুলো তারা চীনে যে পরিমাণে দাম তার চেয়েও কম দামে ইউএসএ তে ডাম্পিং করা শুরু করে। আচ্ছা, তাহলে কথা আসতে পারে কেন করে এটা? এটা করে হচ্ছে মার্কেট ধ্বংস করে দেওয়ার জন্য। ধরেন বাংলাদেশে যখন প্রচুর পরিমাণে ইন্ডিয়ান পেঁয়াজ ঢোকে, তখন দেখবেন আপনি আমি বাইরের মানুষের কথা বাদ দেন, আমরা কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের দিকে ঝুঁকে পড়ি। কারণ কি? দাম কম, লস কম হয়, ঝাঁজ বেশি, অনেক ব্যাপার স্যাপার থাকে, এই জন্য আমরা কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের দিকে ঝুঁকে পড়ি। তো এইটাই অনেকের টার্গেট থাকে, যে ওই দেশের নিজস্ব ইনসাইড যে প্রোডাক্ট বা শিল্প আছে সেটাকে ধ্বংস করে যেন আমাদের দিক থেকে ডমিনেন্ট হয়ে যায়। তাহলে কি হয়, ভবিষ্যতে আমরা ওই জায়গাতে ওই প্রোডাক্টে লিড দিতে পারবো, যেন ভবিষ্যতে লোকাল প্রোডাক্টটা ধ্বংস হয়ে যায়। এটাকে বলা হচ্ছে ডাম্পিং। আর অ্যান্টি ডাম্পিং কোনটা? এই জিনিসটা তো খুব পজিটিভ না। কারণ এই জিনিসটা হলে কি হবে, আমাদের লোকাল শিল্প ধ্বংস হয়ে যাবে না, আমাদের লোকাল যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো তো ধ্বংস হয়ে যাবে, তার টিকতে পারবে না। এই জন্য সরকার কিছু সিদ্ধান্ত নেয়, এটাকে বলা হয় অ্যান্টি ডাম্পিং। তো অ্যান্টি ডাম্পিং অনেকভাবে করা হয়, যেমন একটাকে বলে কোটা, একটাকে এটা এটা একটা মেইন টার্ম আছে, টার্মটা আমরা বলি সেটা হচ্ছে প্রোটেকশনিজম। প্রোটেকশনিজম, এটা কি করে? সরকার এই পলিসির মাধ্যমে এই অ্যান্টি ডাম্পিংটা করে। এটা কিভাবে করে? যে ধরেন ইন্ডিয়া আমাদের দেশে 25 টাকা দিয়ে পেঁয়াজ দিতে পারবে, কোনো সমস্যা নাই, তবে
ইন্ডিয়া 25 টাকার নিচে দিতে পারবে না, ইন্ডিয়াকে 25 টাকা দিয়ে বিক্রি করতে হবে। আর ইন্ডিয়া চাইতে পারে যে তাদের পেঁয়াজ পচে যাচ্ছে, তারা করবে কি, তারা 20 টাকা দিতে চাইবে। কিন্তু সরকার বলবে যে না, আমরা 20 টাকা তোমাদের কাছ থেকে পেঁয়াজ কিনবো না। তোমরা যদি আমাদের দেশে পেঁয়াজ বিক্রি করতে চাও তাহলে অবশ্যই 25 টাকা দিয়েই বিক্রি করতে হবে। হ্যাঁ। আরেকটা হয় হচ্ছে কোটা। কোটা কি জিনিস? ধরেন 1 বছরে সর্বোচ্চ হয়তো কত, ধরেন 1 টন দিতে পারবে। তো কিন্তু ইন্ডিয়া চায় 10 টন দিতে, কিন্তু সরকার বলবে যে না, তোমাকে আমরা লিমিট করে দিলাম, তোমরা 1 টনের বেশি দিতে পারবা না। এই যে লিমিট করে দিল যেটা, এইগুলোকে বলা হচ্ছে অ্যান্টি ডাম্পিং প্রসেস। আর এই যে প্রসেসগুলোর নাম হচ্ছে প্রোটেকশনিজম, মানে দেশীয় শিল্পকে প্রোটেকশন করার জন্য সরকার যে ডিসিশনগুলো নেয় সেগুলোকে বলা হয় অ্যান্টি ডাম্পিং। গিগ ইকোনমি এটা দরকার নাই। এটা মূলত বোঝানো হয়, বাংলাদেশে এর মধ্যে আছে না ফ্রিল্যান্সিং, মানে কোন একটা শিল্প কি পরিমাণে কাজ করবে, কি পরিমাণে লোক নিবে, কি পরিমাণে কাজ করাবে, কর্মীরা কি পরিমাণে বেতন নিবে, যখন নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যখন এই সিদ্ধান্তটা হয়, সেটাকে বলা হয় গিগ ইকোনমি। এইটা এই মুহূর্তে আমাদের দেশে যে প্র্যাকটিসটা, সেটা হচ্ছে ফ্রিল্যান্সারদের মধ্যে দেখা যায়। যে একটা সেবা বা একটা প্রোডাক্টের দাম কি পরিমাণে হবে, যখন ওই দুইজন মিলে মানে ফ্রিল্যান্সার এবং আউটসোর্সারদের মধ্যে যখন সম্পর্ক তৈরি হয়ে এটা হয়, সেটাকে বলা হয় গিগ ইকোনমি। এটা দরকার নেই। আচ্ছা, ট্রেডমার্ক। ট্রেডমার্ক একটা নির্দিষ্ট ব্যবসার জন্য দরকার হয়, এটাও এখন আপনাদের জরুরি না, এগুলো লাগবে না। এলসি। এলসির পূর্ণরূপ আসতে পারে লেটার অফ ক্রেডিট। এলসি। এলসি কেন দরকার হয়? এলসি দরকার হয় মূলত হচ্ছে এই যে ধরেন আপনি জার্মানিতে পোশাক পাঠাবেন, আপনার মুদ্রা হচ্ছে আম, টাকা। জার্মানির মুদ্রা কি, আমার আমার জানা নাই জার্মানির মুদ্রা কি আসলে। আমি চীন ধরি, সহজে বোঝা যাবে। চীন হচ্ছে ইউয়ান, চায়না হচ্ছে ইউয়ান। এখন চায়না থেকে আমরা আমদানি করব, তো চায়নার হচ্ছে ইউয়ান মুদ্রা, আর আমাদের হচ্ছে টাকা। তাহলে আমরা বিজনেসটা করব কি করে? এই বিজনেসটা করার জন্য আসলে এলসি দরকার হয়। এলসির সুবিধা কি? এই যে চায়না যখন আমার দেশে প্রোডাক্ট পাঠাবে, তখন চায়না ধরেন আমি একটা কোম্পানি বাংলাদেশে, আমাকে যখন বলবে যে আমি প্রোডাক্ট নিব, তখন কি হবে, আমি চায়নাকে বলবো আমার এখানে একটা ব্যাংক, ধরেন এবি ব্যাংক, বলবো যে আমি আমার এই এবি ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, তুমি চাইলে আমার অ্যাকাউন্টটা চেক করতে পারো। তখন আমি চায়নার যেই কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট নিব, ধরেন আমি চায়না কোনো একটা কোম্পানি থেকে মোবাইল নিব, মোবাইলের বিজনেস করব, তখন ও কি করবে, এই যে বাংলাদেশের যে এবি ব্যাংক আছে এইটার খোঁজ নেবে। যে কিভাবে খোঁজ নেবে, চায়নার আবার ওই দোকানের যে মানে ওই মোবাইল যে তৈরি করা যায় তার একটা ব্যাংক থাকবে, এই দুই ব্যাংকের মধ্যে একটা মিউচুয়াল রিলেশনশিপ তৈরি হবে। তো এই দুই ব্যাংক কনফার্ম দিবে, আমাকে বলবে যে হ্যাঁ ওদের আসলে এই ব্যাংকে কাজ করা সম্ভব। ওরা আবার বুঝবে যে হ্যাঁ, তুমি যাকে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছ তার আসলে এই ব্যাংকটা আছে, এটা ভ্যালিড, এবং এই ব্যাংকে এই পরিমাণে টাকাও আছে। এইটা যখন পুরোপুরি কনফার্ম হইলো, তখন চায়না কি করবে, কোনো টাকা ছাড়াই, অনেক সময় অ্যাডভান্স দেওয়া লাগতে পারে, বাট টাকা ছাড়াই আমাকে দেখা গেল 1,000 পিস মোবাইল পাঠিয়ে দিল। এবং এই 1,000 পিস মোবাইলের বিনিময়ে আমি কি করলাম, আমার এই টাকাটা ব্যাংক এই ব্যাংকে পাঠিয়ে দিল, মানে আমার এবি ব্যাংক চায়নাতে ধরেন ধরেন সিআইবি দিলাম, চাইনা সেন্ট্রাল ব্যাংক, তাকে পাঠিয়ে দিল। এই যে এবি ব্যাংক আমার হয়ে চায়নাকে আগেই টাকা দিয়ে দিল, এইটাকে বলা হয় এলসি। আমি পরে ধীরে ধীরে এবি ব্যাংককে এই টাকাটা পরিশোধ করে দিব। আশা করি এলসি ব্যাপারটা বুঝছেন। তার মানে আমার হয়ে কোন একটা ব্যাংক যখন আমার টাকাটা পরিশোধ করবে এবং পরবর্তীতে ধীরে ধীরে সেই টাকাটা আমি আমার ব্যাংকে পরিশোধ করব, সেটাকে বলা হচ্ছে এলসি বা লেটার অফ ক্রেডিট। এটা দুই পক্ষেই হয়। সংরক্ষণ বা তো অলরেডি একবার বলে ফেলছি, যেটাকে প্রোটেকশনিজম বলা হয়, মানে দেশের অভ্যন্তরীণ শিল্পকে রক্ষা করার জন্য যখন সরকার নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নেয়, যেটাকে আমরা অ্যান্টি ডাম্পিং বলতেছিলাম, সেটাকেই বলা হয় প্রোটেকশনিজম। আচ্ছা, কপিরাইট। কপিরাইট ব্যাপারটা এরকম যে ধরেন যে কোনো একটা সত্য, কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা বিশেষ করে এটা হচ্ছে যেটা অধরা সংস্কৃতি বলা হয়, ধরেন কোনো একটা গান হতে পারে, কোনো একটা মুভি হতে পারে, কোনো একটা চিত্রশিল্পী মানে চিত্র হতে পারে, এই যে বিষয়গুলো, এগুলোর তো একটা আহ, মেধাস্বত্ব থাকে। তো এইটাকে যখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়, সেইটাকে বলা হচ্ছে কপিরাইট। তার মানে এইটা যদি আপনি ইউজ করতে চান, তাহলে আপনি এটার যে মূল মালিক তার কাছ থেকে একটা আম, মানে কি বলে এটাকে, তার কাছ থেকে অনুমতি নিতে হয়। এই অনুমতি নেওয়ার প্রসেসটাকে বলা হচ্ছে কপি রাইট। যেমন আমরা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সময় লাস্টে এভাবে লিখি না, অনেকেই কিন্তু আবার এটা করেনও না। তো আপনারা যদি কারো স্ট্যাটাস যদি কপি করেন, তাহলে অবশ্যই কিন্তু এই কপিরাইটটা দিয়ে দিবেন তাকে। পেটেন্টের ব্যাপারটা হচ্ছে সেটা সরাসরি আবিষ্কারের সাথে সম্পর্কিত, এখানে আর্টের ব্যাপারটা নাই। কপিরাইটের সাথে হচ্ছে আর্টের সম্পর্ক, হ্যাঁ, সরাসরি। আর প্যাটেন্টের সাথে হচ্ছে আবিষ্কারের সম্পর্ক, এটাকে আপনি ডিসকভারি বলতে পারেন।
আবিষ্কারের একটা সম্পর্ক আছে, এবং যে আবিষ্কার করছে মানে যে উদ্ভাবক, এটা তাকেই সেই প্যাটেন্টটা দেওয়া হয়। কারণ আপনি যদি সেই প্রোডাক্টটা বাল্ক অ্যামাউন্টে তৈরি করতে চান বা অন্য কোনো দেশ যদি তৈরি করতে চায়, তাহলে যে তৈরি করছে তার কাছ থেকে সেই প্যাটেন্টটা আপনি চাইলে কিনতে পারবেন বা তাকে সেই সত্ত্বটা আপনি দিবেন। এটাকে বলা হয় প্যাটেন্ট। আচ্ছা, জিএসপি কি জিনিস? জিএসপির পূর্ণরূপটা পরীক্ষায় আসতে পারে। জিএসপির পূর্ণরূপ হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস। জিএসপির পূর্ণরূপ কি? জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস। তো জিএসপি কেন দরকার হয়? এই যে ধরেন পৃথিবীর সব দেশ তো আর অর্থনৈতিকভাবে উন্নত না। তো এই যে যেই দেশগুলো একটু অনুন্নত, সেই দেশগুলোকে উন্নত দেশে বিজনেস করার জন্য কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। এই যে এক্সট্রা করে যে সুযোগটা দেওয়া হয়, আহ, সেই সুযোগগুলোকেই মূলত হচ্ছে জিএসপি বলা হয়। যেমন একটা গুরুত্বপূর্ণ জিএসপি হচ্ছে, দেখেন এই যে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকার। এখানে একটা পয়েন্ট বাদ গেছে, কোথায়? উন্নত দেশে। যার ফলে ধরেন আমি বাংলাদেশ থেকে যখন উন্নত দেশে কিছু কোনো প্রোডাক্ট পাঠাচ্ছি, একটা উন্নত দেশ ধরেন জাপান যদি ইউএসএ তে কোনো প্রোডাক্ট পাঠাতে চায়, তাহলে সে যদি 50% যদি হচ্ছে সে শুল্ক দেয়, তাহলে আমি বাংলাদেশ হয়তো দেখা যাবে, যদিও এখন অনেক বেড়ে গেছে, নিশ্চয়ই আপনারা জানেন রেসিপ্রোকাল ট্যারিফ চলে আসছে, আমার হয়তো 17% আগে ছিল, এখন 37% হয়ে গেছে। 37% দিতে হবে। এই যে আমি যে এক্সট্রা করে কিছু ছাড় পাইলাম, এই ছাড়টাকে বলা হচ্ছে শুল্কমুক্ত প্রবেশাধিকার। তো জিএসপি এই মুহূর্তে দুই রকম আছে, একটা হচ্ছে জিএসপি ইউএসএ, সেটা হচ্ছে ইউএসএ দিচ্ছে, আর একটা হচ্ছে জিএসপি ইইউ, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন দিয়েছে। এইটা আমরা মিস করে ফেলছি বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশে এটা এই মুহূর্তে আর কার্যকর নাই। এবং এটা কেন হচ্ছে? এই যে রানা প্লাজাতে যে ধস হইল না 2013 সালে, তারপরে বাংলাদেশকে ইউএসএ এই জিএসপি থেকে বাদ দিয়ে ফেলছে। তো এগুলো আর অনেক পুরাতন তথ্য, এগুলো আর লাগবে না আপনাদের পরীক্ষায়। তো এই জিএসপি কত হবে, কি পরিমাণে হবে, এই গাইডলাইনটা তৈরি করে ডাব্লিউটিও, এটা পরীক্ষায় আসতে পারে। জিএসপির গাইডলাইনটা তৈরি করে কে বা জিএসপিটা নির্ধারণ করে কে? এটা মূলত তৈরি করে হচ্ছে ডাব্লিউটিও। ডাব্লিউটিও এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আচ্ছা, যুক্তরাষ্ট্রের তথ্যগুলো আমাদের আর লাগবে না, আপনারা এই স্লাইডটা আপনাদের পড়ার দরকার নেই। আচ্ছা, ইইউর জন্য জিএসপি প্ল্যান তিন রকম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড জিএসপি যেটা এই মুহূর্তে আমরা ইউজ করতেছি, আর একটা হচ্ছে ইবিএ, এভরিথিং বাট আর্মস, এটাও আমরা ইউজ করতেছি। আর এই আমরা যখন উন্নয়নশীল সরি আমরা যখন এলডিসি গ্র্যাজুয়েশন করে ফেলবো 2026 সালে, তখন আমরা এই জিএসপি প্লাসে চলে যাব। এটার মানে হচ্ছে জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স প্লাস, মানে একটু আগায় থাকবে, মানে আর একটু শুল্ক বাড়ায় দিতে হবে। এগুলো লাগবে না আপনাদের, এগুলো লাগবে না। আচ্ছা, ইবিএ এখান থেকে লাগবে কি? ইবিএ সুবিধা আমরা পাবো 2029 সাল পর্যন্ত, এটা পরীক্ষায় লাগবে। ইবিএ সুবিধা কতদিন পর্যন্ত পাবো? 2029 সাল পর্যন্ত, এরপরে আমরা আর এটা পাবো না। কারণ কি? আমরা এলডিসি থেকে বের হয়ে যাচ্ছি। ওকে, এবার আমরা বাংলাদেশের অর্থনীতিতে চলে আসি। এইগুলো আর পরীক্ষায় খুব একটা আসার সম্ভাবনা নাই, সো আমরা একটু কুইকলি দেখে যাব। দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম অর্থমন্ত্রী হন তাজউদ্দিন আহমেদ। তাহলে 1973 সালের প্রথম যে সংসদ হয়, সেই সংসদের অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। এবং স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন প্রথম অর্থমন্ত্রী যিনি, তিনি। কারণ অলওয়েজ খেয়াল করবেন, বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী, এটা মনে রাখবেন, বাজেট ঘোষণা করে কে? অর্থমন্ত্রী। তাহলে প্রথম বাজেট ঘোষণা করেছিলেন কে? প্রথম অর্থমন্ত্রী, তিনি হচ্ছেন তাজউদ্দিন আহমেদ, এবং তার পরিমাণ ছিল 786 কোটি। এইটা আর দিয়ে দিলাম, আর মানে হচ্ছে রিডিং, এটা পরীক্ষা আসার সম্ভাবনা কম, আপনি একবার রিডিং করে নেবেন। তবে বর্তমান একটা লাগবে। 14তম বাজেট ঘোষণা করেছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরি, 14তম ব্যক্তি হিসেবে তিনি দিয়েছেন, এটা লাগবে না, এটা বাদ। শুধু এটা দেখবেন যে বর্তমান অর্থ উপদেষ্টাকে ডক্টর সালেউদ্দিন আহমেদ। আচ্ছা, এটা পরীক্ষা আসতে পারে যে অর্থ মন্ত্রণালয়ের বিভাগে, সরি, অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভাগ কয়টি? বিভাগ মোট 4টি। একটাকে বলা হয় অর্থ বিভাগ, এটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, একটা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, এটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তাহলে আপনি এতগুলো মনে রাখতে পারবেন না, আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে মোট 4টি বিভাগ আছে, এইটুকু শুধু মনে রাখেন। এগুলোর এত ডিটেলস এই মুহূর্তে আর দরকার নাই। অর্থ মন্ত্রণালয়ের অধীনে তাহলে বিভাগ কয়টি? 4টি। অর্থ বিভাগের কাজ কি? বাজেট প্রণয়ন, এইটুকু মনে রাখলে না, বাকিটুকু দরকার নেই। বাজেট প্রণয়ন এবং অর্থনৈতিক সমীক্ষা, এই দুটাই হচ্ছে অর্থ বিভাগ করে থাকে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, এটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান মানে অর্থ নিয়ে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ এই যে ব্যাংক, নন ব্যাংক, ক্যাপিটাল মার্কেট, বীমা খাত, মাইক্রো ক্রেডিট, মানে যেখানে যেখানে টাকা নিয়ে কাজ হয়, এগুলো সবই হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে পড়বে। এছাড়া এসপিসিবিএল, এটাও ব্যাংকের মধ্যেই পড়ে। তো এটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। আহ এইটা একটু দেখতে পারেন, এইটা লাগবে। বাংলাদেশের ব্যাংক নোট এবং সরকারি ডাক টিকিটের প্রধান ছাপাখানা হচ্ছে টাকশাল। টাকশাল কোথায় বলেন তো?
টাকশাল অবস্থিত কোথায়? থ্যাংক ইউ। হ্যাঁ, টাকশাল হচ্ছে গাজীপুরে অবস্থিত। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ মানে হচ্ছে এই যে এতক্ষণ ধরে আমরা যা পড়ে আসছি, খুব সিম্পলি যদি আমরা বলি, ট্যাক্স এবং ডিউটি, সরি, এই সরকারের ট্যাক্স এবং ডিউটি কালেক্ট করা, ম্যানেজ করা, এই কাজগুলো যারা করে তাদেরকে বলা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কোনটা? এটা হচ্ছে এই যে বাকি যা আছে এগুলোর মধ্যে রিলেশন তৈরি করে। কিরকম? এই যে ধরেন দেশের বাইরে থেকে কোনো ঋণ নিয়ে আসা, সেই ঋণ দেশের অভ্যন্তরে কোথায় কোথায় কাজে লাগবে সেগুলোকে সেগুলো ডিস্ট্রিবিউট করা, এই ধরনের কাজগুলোকে বলা হয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। তো আমরা যদি চারটাকে যদি একটু কুইকলি যদি আমরা চিন্তা করি, প্রথমে আমরা পেয়েছিলাম অর্থ বিভাগ। অর্থ বিভাগ কি করতো? বাজেট পাস করে এবং অর্থনৈতিক সমীক্ষা প্রণয়ন করে। তারপরে পেয়েছিলাম আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আর্থিক প্রতিষ্ঠানের কাজ কি ছিল? টাকা নিয়ে যারা কাজ করে তাদেরকে তাদেরকে ডিল করা, যেমন ব্যাংক, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলো নিয়ে কাজ করে। এরপরে আমরা পেয়েছিলাম হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, যারা কাজ করে মূলত ট্যাক্স এবং ডিউটি নিয়ে। এবং সর্বশেষ আমরা দেখতেছি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, যারা মূলত এই যে দেশের বাইরে থেকে ফান্ড কানেক্ট করা, সেটাকে ডিস্ট্রিবিউট করার যে কাজগুলো, এগুলো হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ করে থাকে। এরপর আমরা বাজেটে চলে আসি। 25-26 সালের বাজেট। সংবিধানে বাজেটের টার্মটাকে বলা হয় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অনেক সময় পরীক্ষায় আসতে পারে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল বাজেট লেখা, ভুল হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হয় এটাকে। তাহলে এটা প্রণয়ন করে কে? একটু আগে আমরা দেখছি, এটা প্রণয়ন করে হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরে অর্থ বিভাগ। এবং এটার একটা অর্থ বছর কতভাবে হয় এটা শুরুতে আমরা পড়ছিলাম, 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। তো 54তম বাজেট বা অর্থবর্তীকালের 55তম বাজেট, এগুলো অতটা লাগবে না, এইটা লাগবে। যে লাস্ট স্লোগান কি ছিল? বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। এই স্লোগানটা লাগবে, বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। আচ্ছা, বাজেট উত্থাপন করা হয় 2 জুন, অনেক দিন হয়ে গেছে, এটা এখন আর অত বেশি রিলেটেবল নাই। তারপরে আপনার একবার চোখ বুলে নেবেন, কার্যকর অলওয়েজ 1 জুলাই, সো এটা চেঞ্জ হবে না। হ্যাঁ, এটা অলওয়েজ, এইটা চেঞ্জ হয়। বাজেট উত্থাপন কখনো 1 জুন হয়, কখনো 2 জুন হয়, কখনো 3 জুন হয়। এটা ওই শুক্র শনিবারের উপর ডিপেন্ড করে, অনেক সময় সচরাচর রবিবারে চালু হয়। এটা চেঞ্জ হয়। আর পাস হয় এই যেই দিন থেকে চালু হয়, প্রতিদিন সংসদে হচ্ছে এটা নিয়ে আলোচনা হয়, ফাইনালি একদিন গিয়ে সেটা পাস হয়। সো এই দুইটা চেঞ্জেবল, বাট কার্যকর অলওয়েজ 1 জুলাই থেকেই হবে। আচ্ছা, বাজেটের মোট আকার হচ্ছে 7,89,999 কোটি টাকা। এটা সহজে মনে রাখার উপায় হচ্ছে 789, 999, এই হয় মনে রাখবেন। 789,999, এটাই হচ্ছে আমাদের বাজেট, যেটা মোট জিডিপির 12.7%। এটাও যেহেতু একটু পুরাতন হয়ে গেছে তথ্যটা, নাও আসতে পারে, আপনারা এটা শুধু মনে রাখেন 789,999। আচ্ছা, এটা একটু দেখতে পারেন যে মূল্যস্ফীতি এবারে বাজেটে দেখা গেছে 6.5%। আর জিডিপি প্রবৃদ্ধির হার হবে হচ্ছে 5.5%। এগুলো হচ্ছে টার্গেট। হ্যাঁ, এটা হচ্ছে টার্গেট। আর মূল্যস্ফীতি 6.5%। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ঘাটতি এগুলো লাগবে না, এটা আপনারা স্কিপ করতে পারেন, লাগবে না। এটাও লাগবে না, শুধু আপনারা এইটা একটু রিডিং দেখতে পারেন। এই যে জনপ্রশাসন খাতে হচ্ছে 23.5%, শিক্ষা ও প্রযুক্তিতে 14%, পরিবহন ও যোগাযোগে 9.03%। এগুলা কিন্তু এরকম, হ্যাঁ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো অবস্থান। এইটা একটু লাগবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000 কোটি টাকা বাজেট পাস করা হয়েছে। এটা কি এডিপি ধরা হয়? তাহলে বাংলাদেশের এই লাস্ট যে বাজেট পাস হলো সেটাতে এডিপিতে ছিল 2,30,000 কোটি টাকা। আচ্ছা, এখানে একটু ডিটেলস দেওয়া আছে, আপনাদের এটা আর পড়ার দরকার নাই, আপনারা শুধু প্রায়োরিটিটা পড়বেন। হ্যাঁ, এটা দরকার আছে। প্রায়োরিটিটা কিভাবে করছে দেখেন, 1 নাম্বার পেয়েছে পরিবহন, 2 নাম্বার বিদ্যুৎ ও জ্বালানি, 3 নাম্বার শিক্ষা। অনেক সময় এই প্রায়োরিটি আসতে পারে যে এডিপিতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, শিক্ষা কত নাম্বার অবস্থানে আছে? শিক্ষা হচ্ছে 3 নাম্বারে আছে। শুধু এইটুকু একটু দেখতে পারেন। এইটা খুবই মানে পিএসসির খুবই ফেভারিট একটা স্লাইড এইটা, হ্যাঁ। সো এটা একটু আপনারা অবশ্যই পড়বেন, যে করমুক্ত আয়ের সীমা সাধারণ হইলে 3,50,000, মহিলা ও 65 বছরের ঊর্ধ্ব হইলে 4 লক্ষ, প্রতিবন্ধী সীমা প্রতিবন্ধী হইলে 4,75,000। মানে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। গেজেটভুক্ত এটা আপাতত লাগবে না, তারপরে আপনারা একটু পড়ে নিয়েন, এটা দরকারি নাই। তৃতীয় লিঙ্গ হচ্ছে 4,75,000 টাকা। মানে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ একসঙ্গেই, একই তথ্য।
তবে এইটা কিন্তু 26-27 সালে আবার চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে যাবে। তো আপাতত যেহেতু এটাই আছে, আপনারা এটাই মনে রাখবেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা সোশ্যাল সেফটি নেট বলা হয়। এইখানে কি কি তথ্য দেওয়া হয় দেখেন। এটা প্রতি মাসে কিন্তু এটা সরকারের পক্ষ থেকে পায়। বয়স্ক ভাতা পায় 650 টাকা, বিধবা ভাতা পায় হচ্ছে 650 টাকা, মা ও শিশু সহায়তা পায় 850 টাকা, প্রতিবন্ধী পায় 900 টাকা। এই প্রথম দুইটা ইম্পর্টেন্ট। বয়স্ক ভাতা 650 এবং বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা ভাতা হচ্ছে 650 টাকা। আচ্ছা, একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার হয়তো 2026-এর 24শে নভেম্বর এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হবে। তবে এইটা অনেকটাই ডিপেন্ড করতেছে আগামী নির্বাচনে যে ক্ষমতায় আসবে, মানে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তার পার্সপেক্টিভের উপরে এটা চেঞ্জ হতে পারে। তাহলে আমরা আপাতত শুধু টার্মটা মনে রাখবো যে এখন পর্যন্ত ডেটটা দেওয়া আছে 2026 সালের 24শে নভেম্বরে বাংলাদেশ এলডিসি থেকে অফিসিয়ালি বের হয়ে আসবে। তবে এইটা যেহেতু আগামীতে নির্বাচন আছে, নতুন যে সরকার আসবে তিনি এটা সিদ্ধান্ত নেবেন, তাই এটা চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে এটা ভুল হয়ে গেছে, এটা অর্থনৈতিক সমীক্ষা এখন 2025 চলে আসছে। সো আমরা অর্থনৈতিক সমীক্ষা 2025 পড়বো, 24 আর পড়বো না। তবে মজার বিষয়, যারা এর আগে যদি কেউ আপনারা 24 পড়ে থাকেন, তাহলে আপনারা দেখবেন 24 আর 25-এ খুব একটা বেশি চেঞ্জ আসে নাই, হ্যাঁ, খুব একটা বেশি চেঞ্জ আসে নাই, মানে যেরকম ছিল সেরকমই আছে মোটামুটি। তো দেখেন, জনসংখ্যা বৃদ্ধির হার 1.33%, জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1171 জন। এই দুটা একটু লাগবে, বাকি অত খুব বেশি জরুরি না। আহ, আচ্ছা, এগুলো হচ্ছে আপনার জনসংখ্যার দেওয়া আছে দেখেন। জনশুমারি অনুযায়ী হচ্ছে 16.98, সাময়িক হিসাবে হচ্ছে 17.28, এবং বর্তমানে বাংলাদেশের স্যাম্পল ভ্যাটারি স্ট্যাটিস্টিক্স হিসেবে এটা আপনারা ইগনোর করেন, এটা পরীক্ষার সম্ভাবনা নাই। আচ্ছা, অর্থনৈতিক সমীক্ষা আমরা দেখি 2025 সাল অনুযায়ী প্রত্যাশিত আয়ুষ্কাল 72.3, যেখানে পুরুষদের প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 70.8 এবং মহিলাদের প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 73.8। দেখেন অনেক বেশি কিন্তু। মহিলাদের কত? 73.8, আর পুরুষদের 70.8। আচ্ছা, সাক্ষরতার হার 77.9%, এটা কিন্তু চেঞ্জ হয়নি। এটা কিন্তু এটা পরীক্ষায় খুব আসে, সো এটা বারবার পড়বেন। সাক্ষরতার হার হচ্ছে 77.9%, পুরুষ মহিলা দরকার নেই, হ্যাঁ, শুধু এটা পড়বেন। দারিদ্র্যের হারও চেঞ্জ হয়নি, 18.7%ই এসছে। চরম দারিদ্র্যের হার 5.6%। এই দুটা খুবই বিভিন্ন সময়ে আসে, এই দুটো অবশ্যই পড়তে হবে। দারিদ্র্যের হার 18.7%, চরম দারিদ্র্যের হার 5.6%। জিডিপিতে এর আগে আমরা পড়ে আসছিলাম বৃহত্তর খাত তিনটি। আচ্ছা, এটা লাগবে না, হ্যাঁ, এটা আগে ছিল 15টি। আচ্ছা, বর্তমানে কয়টি? আমরা একদম ক্লাসের শুরুতে পড়ে আসছিলাম জিডিপিতে গুরুত্বপূর্ণ খাত কয়টি। এই বাকিরা কি ঘুমায় গেলেন? অল্প অল্প রেসপন্স করলে কিন্তু হবে না। হ্যাঁ, 19টি। থ্যাংক ইউ। আচ্ছা, মোট শ্রমশক্তি 7.35 কোটি, যেখানে কৃষিতে অবদান হচ্ছে 44.67%, সেবাতে 37.96%, শিল্পতে 17.37%। এইটা একটা গুরুত্বপূর্ণ স্লাইড, তবে বোরিং স্লাইড আমি বলবো, কারণ এগুলো মুখস্থ করতে হবে, এখানে কোনো টেকনিক নাই। টেকনিক একটাই, আপনারা মোবাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, আপনার টেবিলের সামনে কি যেন বলে সেটিয়ে দিয়ে রাখতে পারেন, বারবার যেন চোখে পড়ে, কিন্তু অবশ্যই এগুলো বারবার দেখতে হবে। কৃষিতে 44.67%, সেবাতে 37.96%, শিল্পতে 17.37%। আর জিডিপি প্রবৃদ্ধির হার টোটাল হচ্ছে 3.97%। জিডিপি প্রবৃদ্ধির হার টোটাল কত? 3.97%, যেখানে সেবাতে অবদান হচ্ছে 51.62%, শিল্পতে 37.44%, কৃষিতে 10.94%। তবে ইন্টারেস্টিংলি 2024 সালের সাথে এটা কিন্তু পুরা সেম। সুতরাং কেউ যদি আগের সালেরগুলো মুখস্থ রাখেন তাহলে খেয়াল করবেন এগুলোতে কোনো চেঞ্জ আসেনি। সেবাতে কত? 51.62%, শিল্পতে 37.44% এবং কৃষিতে 10.94%। খাত ভিত্তিক যদি আমরা দেখি, খাত ভিত্তিক প্রবৃদ্ধির হার হচ্ছে সেবাতে, এটাও নো চেঞ্জ, 24-এর সঙ্গে নো চেঞ্জ, একদম সেম। সুতরাং কারো যদি আগে থেকে মুখস্থ থাকে তাহলে আপনাদের জন্য এটা খুবই ভালো নিউজ। সেবাতে 4.51%, শিল্পতে 4.34% এবং কৃষিতে 1.79% প্রবৃদ্ধির হার, কোনো পরিবর্তন হয় নাই। এবং খাত ভিত্তিক যদি আমরা অবদান দেখি, খেয়াল করবেন। আচ্ছা, এর আগে যে কটা স্লাইড আমরা পড়ছি সেগুলো যদি বাদ দেন, এই স্লাইডটা আপনারা একটা স্ক্রিনশট নেবেন, এখনই নিয়ে নিতে পারেন, অথবা এটা খাতায় কলমে লিখে আপনার টেবিলের সামনে টাঙায় দিবেন মাস্ট, এই পুরা স্লাইডটা। সেবাতে অবদান কত, প্রবৃদ্ধির হার কত, আর কত পার্সেন্ট শ্রমিক কাজ করে, মানে এই যে শ্রমশক্তি,
একটা হচ্ছে এই যে খাতে অবদান, আরেকটা হচ্ছে কত পার্সেন্ট শ্রমিক কাজ করে। এই তিনটাই খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। এবং এই সেবা শিল্পী এবং কৃষি, এটা গুরুত্বপূর্ণ। এগুলো তো আরো জানেন, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট তথ্য। মানে যদিও এগুলো আপনাদের কিন্তু একদম পরীক্ষার আগে আবার একবার সাম্প্রতিকের একটা ক্লাস হবে, সেখানে আরো আবার আপনাদেরকে রিভিশন দেওয়ানো হবে। সো টেনশন নাই। তারপরে আপনারা এখন থেকে পড়ে রাখলে একটু আপনি ইজি হয়ে গেলেন। তাহলে মাথাপিছু জাতীয় আয় কত? 2820 মার্কিন ডলার। আর মাথাপিছু জিডিপি কত? 2671 মার্কিন ডলার। তাহলে জাতীয় আয় কত? 2820 মার্কিন ডলার, এবং মাথাপিছু জিডিপি হচ্ছে 2671 মার্কিন ডলার। এই শ্রমশক্তি, আচ্ছা একজনের প্রশ্ন করেছে, এটা অ্যান্সার একটু দিই। ও আচ্ছা, ওটা তাহলে ওটা 24-এর, ওই যে একটা স্লাইড তাহলে চেঞ্জ করতে বাদ হয়ে গেছে, হ্যাঁ। কোথায় দেখছেন? এই যে এটা তো, এটা ভুল হয়েছে। এটা এটা 24-এর তথ্য দেওয়া আছে, এটা মোট শ্রমশক্তি কমই হবে। এটাই হচ্ছে একদম লেটেস্ট তথ্য, হ্যাঁ। 7.17 কোটি। ওকে, আচ্ছা এগুলো লাগবে না, এগুলো বড় ক্লাসের জন্য ছিল, এগুলো পরীক্ষা আসেও না খুব একটা, এটা দরকার নেই, এই স্লাইড বাদ। এটা একটু লাগবে, মূল্যস্ফীতি 8.48%, যেটা আগে কিন্তু 10.5% ছিল। যেহেতু এটা কমছে, এটা আমাদের জন্য একটা পজিটিভ তথ্য। তো সরকার অবশ্যই পজিটিভ জিনিসকে বেশি প্রায়োরিটি দেয়, হ্যাঁ। সুতরাং এটা একটু ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। মূল্যস্ফীতি হচ্ছে 8.48%। আচ্ছা, বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে, আর জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে ষষ্ঠ। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশ হচ্ছে অষ্টম, শীর্ষে আছে ভারত। আর বাংলাদেশের সর্বাধিক রেমিটেন্স আহরণ করে হচ্ছে ইউএই থেকে। যদিও এই তথ্যগুলো কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, হ্যাঁ। এই প্রশ্নের অ্যান্সারটা আপনি পরে ক্লাস শেষে মনে করে দিয়ে না, তখন দিব। রেমিটেন্স প্রেরণের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এটা এটা পরীক্ষায় আসছিল রিসেন্টলি। সো এই স্লাইডটা আপনার একটু ভালো করে পড়বেন। তবে এই তথ্যগুলা কিন্তু চেঞ্জ হয় কন্টিনিউয়াসলি। সো এইটার জন্য আপনাদেরকে অবশ্যই পরীক্ষার আগে 7 দিন আগে একটা সাম্প্রতিক সেশন হবে, শাহরিয়ার ভাই নেবেন একদম স্পেশালি, ওইটা আপনাদেরকে করতে হবে। দেশের সবথেকে প্রাথমিক পণ্য হচ্ছে কৃষিজাত পণ্য। সবথেকে বেশি বিনিয়োগ আসে যুক্তরাজ্য থেকে, সবথেকে বেশি বৈদেশিক সাহায্য দেয় জাপান, সবথেকে বেশি শিল্পজাত এইগুলো হচ্ছে রিডিং। এগুলো মুখস্থ থাকবে না, ব্রেনের উপর এক্সট্রা প্রেশার পড়বে। আপনারা এটা বারবার বারবার রিডিং পড়বেন এই স্লাইডগুলো, মানে এই স্লাইডটা। এটার আর দরকার নাই। এটা আপনারা যেটা দেখতে পারেন, প্রায়োরিটি দেখতে পারেন, যে তৈরি পোশাকের পরে সবথেকে বেশি গুরুত্ব পাওয়া খাত কোনটা, বা সবথেকে বেশি আমরা কোন খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করি। অনেকেই এটা গুলিয়ে ফেলেন। সো এটার সিকোয়েন্সটা মনে রাখতে হবে। পোশাকের পরে চামড়াজাত, তারপরে কৃষিজাত, তারপরে হোম টেক্সটাইল, তারপরে পাটজাত। কিছুদিন আগেও কিন্তু 3-এ ছিল হোম টেক্সটাইল, এখন দেখেন কৃষিজাত চলে আসছে 3-এ, 4-এ চলে গেছে হোম টেক্সটাইল। সো এখানে অনেকেই কনফিউজড হয়ে যাবেন। তাহলে প্রথমে কি আসবে? আরএমজি বা তৈরি পোশাক, রেডিমেড গার্মেন্টস। তারপর আসবে চামড়া ও চামড়াজাত, 3 নম্বর আসবে কৃষিজাত, 4 নম্বর আসবে হোম টেক্সটাইল, 5-এ আসবে পাট ও পাটজাত, 6-এ ও মৎস্য ও মৎস্যজাত, যে মানে পরে নিলেন সমস্যা নাই। আর তৈরি পোশাকের ক্ষেত্রে একটা হয় নিটওয়্যার, একটা হচ্ছে ওভেন গার্মেন্টস। 2025 সালের বর্ষপণ্য কি? 2025 সালের বর্ষপণ্য আসবাবপত্র, যদিও আমরা কিছুদিনের মধ্যে 2026-এ চলে যাচ্ছি। সো এই তথ্যটা আর অত বেশি আর দরকার হবে না, এগুলো স্কিপ, হ্যাঁ। এগুলো আগে একসময় খুব জরুরি ছিল, এই স্লাইডটা দরকার নেই আপাতত, দরকার নেই। এলডিসি, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ, বাংলাদেশ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে 2026 সালে 24শে নভেম্বর বের হয়ে আসবে, আমরা একটু আগে পড়ছি। সো আর এখানে যা আছে একটু রিডিং করে নিয়েন, এটা থেকে খুব বেশি। আচ্ছা, এখানে কিছু তথ্য লাগবে, সেটা হচ্ছে দেখেন, এলডিসি প্রথম লিস্ট দেয় 1971 সালে, হ্যাঁ। প্রথম লিস্ট তৈরি করে 1971 সালে। বাংলাদেশ অ্যাপ্লাই করে 1972 সালে, অ্যাপ্রুভাল হয় 74 সালে, আর সংযোগ হয়, মানে বাংলাদেশ বাংলাদেশ যুক্ত হয় 1975 সালে। তাহলে মনে রাখবো আমরা, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি 1971 সালে প্রথম তালিকাভুক্ত হয়, আর বাংলাদেশ সেই তালিকায় সংযুক্ত হয় 1975 সালে। যেহেতু এলডিসি নিয়ে এখন অনেক বেশি কথা হয়, এইটা পরীক্ষায় আসতে পারে, বাংলাদেশ এলডিসিতে যুক্ত হলো কবে? 1975 সালে। আর বের হবে কবে? বের হবে 2026 সালে। প্রথম অ্যাপ্রুভাল করে কবে? 2018 সালে প্রথম অ্যাপ্লাই করছিল, 2021 সালে সেটা রিভিউ হয়েছে, 2021 সালে রিভিউ হওয়ার পরে তাদেরকে আরও 3 বছর সময় দেওয়া হলো। ফাইনালি 2024 সালে তাদেরকে বলা হয়েছে যে আর 3 বছর পরে, মানে 3 ইয়ার পরে তারা এলডিসি থেকে ফাইনালি গ্র্যাজুয়েশন করবে। এটা হচ্ছে সিকোয়েন্স ছিল। আচ্ছা, এই যে দেখেন, ভুটান
এগুলো দরকার নাই, এগুলো আপনারা রিডিং করে নিন। এই ভুটান 23 সালে বের হয়েছে, তারপরে হচ্ছে সাও তোমো প্রিন্সিপে 24 সালে বের হয়েছে, তবে এটা একটু মনে রাখতে পারেন, সর্বশেষ বের হয়েছে হচ্ছে সাও তোমে প্রিন্সিপে এই 2024 সালে, এরপরে এখন পর্যন্ত আর কেউ বের হয় নাই। তবে 26 সালে কিন্তু বাংলাদেশের সঙ্গে আরো দুইটা দেশ বের হয়ে আসবে। এই যে এখানে তথ্য দেওয়া আছে দেখেন, বাংলাদেশ 71, আচ্ছা 71-এ এলডিসি তালিকাভুক্ত হয়, বাংলাদেশ 75-এ জয়েন করে, 76-এ, আচ্ছা 76-এ হচ্ছে গৃহীত হয়, বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় 75-এ, আর গৃহীত হয় 76-এ। আর আর তো এগুলো দরকার নেই। 18 সালে প্রথম যোগ্যতা অর্জন করে, 26 সালে ফাইনালি বের হয়ে যাবে। এটা আপনারা একবার একটু রিডিং দেখে নিতে পারেন, এই স্লাইডটা, এটা একটু ইম্পর্টেন্ট। এই রূপকল্প এগুলো লাগবে না, 31 সালও লাগবে না, আপনি শুধু এইটা মনে রাখবেন, 26 সালে আমরা বের হয়ে আসবো, আর 29 সালে আমরা জিএসপি সুবিধা হারাবো ইউর কাছ থেকে। এলডিসি থেকে বের হওয়ার জন্য মানদণ্ড কি, এটা আবার লাগে, হ্যাঁ, তিনটা মানদণ্ড আছে। একটা হচ্ছে জিএনআই বা পার ক্যাপিটা ইনকাম, মানে জনপ্রতি 1222 ডলারের চেয়ে বেশি হতে হয়। বাংলাদেশের জিএনআই কত, একটু আগে আমরা পড়ে আসছি, বাংলাদেশের জিএনআই কত, একটু আগে আমরা পড়ছি। হ্যাঁ, বাংলাদেশের বর্তমানে জিএনআই 2820, তার মানে কি আমরা এটা থেকে কিন্তু বের হয়ে আসছি। এরপরে হচ্ছে আমরা এখানে বিডি দিয়ে দিই, সুবিধা হবে। 2820, হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স বা অনেকে বলে ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এইচডিআইও বলে অনেকে, হ্যাঁ। এটা হচ্ছে 66 বা তার চেয়ে বেশি হতে হয়। বাংলাদেশের এই মুহূর্তে কত, 77.9 বা সামথিং, 77.5 দিয়ে দিলাম। ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স বা অর্থনৈতিক ভঙ্গুরতা 32 বা তার চেয়ে কম হতে হবে, যেটা এই মুহূর্তে বাংলাদেশ 21.3, মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না করে থাকি, বা 21% ধরে নিতে পারেন। আচ্ছা, বাংলাদেশ দারিদ্র্য নিরসন থেকে বের হওয়ার জন্য প্রতি বছর একটা স্ট্র্যাটেজি পেপার তৈরি করে, যেটাকে বলা হয় সংক্ষেপে পিআরএসপিএস বা পিআরএসপিও বলে অনেকে, পিআরএসপি। পিআরএসপির পুরনো রূপ কি, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। এটা পরীক্ষায় আসে কিন্তু, পিআরএসপি পূর্ণ রূপ কি। আচ্ছা, এখন পর্যন্ত দুইটা পিআরএসপি ফুললি গ্রহণ করা হয়, একটা 2005 সালে, একটা 2010 সালে। সো এইটা পুরাতন তথ্য, জাস্ট আপনার রিডিং পড়বেন, দরকার নাই। আর সোশ্যাল সিকিউরিটির জন্য আমরা কিছু তথ্য দেখে আসছি। বয়স্ক ভাতা দেওয়া হয়, বিধবা ভাতা দেওয়া হয়। বলেন তো, বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা একই ছিল, কত টাকা দেওয়া হয়? 650 টাকা। মধ্যমায়ের দেশ হয়ে কি লাভ, তাহলে এটা ক্লাস শেষে আমাকে একটু আবার মনে করে দিন। আচ্ছা, অর্থ বা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কিছু দপ্তর আমরা দেখব। প্রথমে আসবে হচ্ছে টিসিবি, পূর্ণরূপটা আসতে পারে টিসিবি, মানে হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। কিছুদিন আগে মনে হয় টিসিবির পরীক্ষা হলো, আপনারা কেউ দিয়েছেন কিনা? টিসিবির পূর্ণরূপ হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। টিসিবির মেইনলি মিশন হচ্ছে এই যে, যারা একটু ধরেন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, বা যারা একটু দুর্বল জনগোষ্ঠী, তাদেরকে যেন ন্যায্য মূল্যে বা একটু অল্প মূল্যে, স্বল্প মূল্যে, একদমই যেগুলো বেসিক নিড, সেই প্রোডাক্টগুলো যেন তাদেরকে একটু সরবরাহ করা যায়, এবং এই যে তাদেরকে যেন সরবরাহ করতে পারে, এই কারণে যখন ওই প্রোডাক্টগুলোর দাম কম থাকে ওই সময়ে তারা মজুত করে রাখে। এই যে প্রসেসটা, যে দাম কম হওয়ার সময় প্রোডাক্ট মজুত করে রাখে, এবং যখন মার্কেটে সেই প্রোডাক্টগুলোর দাম অনেক বেড়ে যায়, ওই সময় যাদের টাকা পয়সা কম, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী, তাদেরকে কম দামে সেল করতে পারে। তাদের এই যে মিশনটা, এটাই হচ্ছে টিসিবির মিশন, মানে এই প্ল্যানটাই তারা মূলত করে থাকে। আচ্ছা, পরিকল্পনা কমিশন বা এনইসি বা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এটা সদর দপ্তর হচ্ছে আগারগাঁওতে, এটা চেয়ারম্যান প্রধানমন্ত্রী। এখান থেকে আসার মতো তথ্য হচ্ছে এটার, এনইসির চেয়ারম্যান কে, এনইসির চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী, সদর দপ্তর হচ্ছে ঢাকার আগারগাঁওতে। এই দুটো তথ্যই এখান থেকে লাগবে, আর কিছু লাগবে না। ও সরি সরি সরি, থ্যাংক ইউ, এটা হচ্ছে প্ল্যানিং কমিশন, সরি, এটা হচ্ছে প্ল্যানিং কমিশন, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল সামনে আছে, সরি। আচ্ছা, এনইসি তো একটু আগে আমি বললাম যে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের চেয়েও যখন গুরুত্বপূর্ণ একটা এক্সিকিউটিভ থাকে, সেটাকে বলা হয়েছে একনেক বা এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। মানে ধরেন যে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল যদি 50 জনের হয়, তার মধ্যে হায়ার আর কিন্তু টপ যারা আছে তাদেরকে নিয়ে আবার একটা কমিটি থাকে, যাদেরকে বলা হয় একনেক বা এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। তো একনেকের সভাপতি কে হয় দেখেন, প্রধানমন্ত্রী। কোনো কারণে প্রধানমন্ত্রী না থাকলে হয় সেটা অর্থমন্ত্রী। তো দুটোর মধ্যে তফাৎ কি, এনইসি মূলত 50 কোটি টাকার বেশি বাজেট করতে পারে না। 50 কোটি টাকার বেশি যদি কোনো বাজেট হয়, কোনো কোনো প্রজেক্টে যদি ইনভেস্ট করতে হয়, তাহলে সেখানে একনেকের সাইন লাগে। এই কারণে এক্সট্রা করে একনেক তৈরি করা হয়েছে। তাহলে এনইসিরও সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী,
কিন্তু আহ্বায়ক হচ্ছে পরিকল্পনা মন্ত্রী। এখান থেকে মনে রাখার মতো ইয়ে কি, আচ্ছা এগুলো লাগবে না, এগুলো পরীক্ষায় অনেক দিন হলেও আসে না, এগুলো আপনারা একবার রিডিং করবেন। এগুলো পরীক্ষায় রিসেন্টলি কোনো বিশেষে খুব একটা আসতে দেখা যায়নি। বিআইডিএস, এটা আগারগাঁওতে অবস্থিত, হয়তো অনেকেই দেখছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড স্টাডিজ। আপনাদের ইংলিশ ক্লাস হয়েছে? আমাদের কিন্তু শ্রদ্ধেয় স্যার মিজান স্যার কিন্তু এই বিআইডিএস এ জব করেন। বিআইডিএস এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। এটা ঢাকার আগারগাঁওতে অবস্থিত। বিবিএস হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এটা কিন্তু পূর্ণরূপ আকারে আসতে পারে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এবং এই ব্যুরো বানানটা আপনারা অনেকেই ভুল করে ফেলবেন। দেখেন, BUREAU, ব্যুরো কি, বিই, একবার লিখি, BEREAU, এটা হচ্ছে ব্যুরো। এই ব্যুরো বানানটা অনেকেই ভুল করেন, এটা একটু খেয়াল রাখতে হবে। ঢাকার ব্যবসায়ীদের পুরাতন সংগঠনের নাম হচ্ছে DCCI, মানে ঢাকা চেম্বার অফ কমার্স। এই যে দেখেন নিচে লেখা আছে, দি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, DCCI। এরকম সেম আছে FBCCI, সারা বাংলাদেশ মিলে আছে। আর রিহ্যাব মানে হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। শুধুমাত্র এইটুকু বললেই হবে, রিহ্যাব পূর্ণরূপ কি, এইটা, আর কিছু লাগবে না। আর এটা হচ্ছে সারা বাংলাদেশের ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মানে এই যে প্রত্যেকটা জেলার যে জেলা ভিত্তিক যে কমিটিগুলো আছে, যেমন এই যে DCCI, চিটাগাঙে আছে CCCI, তারপরে ধরেন যে বগুড়ায় আছে BCCI। এই প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা বড় বড় শহরের যে এই যে চেম্বার অফ কমার্সগুলো আছে, এগুলো সবগুলোকে একত্রে মিলে আবার একটা জাতীয় কমিটি গঠন করা হয়েছে, যেটাকে বলা হয় ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা FBCCI। এটা প্রতিষ্ঠা হয় কবে? 1973 সালে। বেসিস স্কিপ করতে পারেন, একসময় খুবই আসতো, এখন আর লাগবে না। বাংলাদেশ অ্যাসোসিয়েশন, আচ্ছা এটা শুধু পড়েন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস, BIS, সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস। NRB প্রতিষ্ঠা হয় 1972 সালে। এটার, এটা একটু মনে রাখতে হবে, এটার বোর্ডের প্রধানকে বলা হয় চেয়ারম্যান। এবং এই চেয়ারম্যানটা কে হয়? সচরাচর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যে সচিব থাকেন তিনি তার পদাধিকার বলে NRBর চেয়ারম্যান, সরি NBR এর চেয়ার হন। এবং এই NBR কোথায় অবস্থিত? এই NBR এর নতুন বিল্ডিংটা হচ্ছে আগারগাঁওতে অবস্থিত, আগারগাঁওতে অবস্থিত। আচ্ছা, এখন তো NBR কে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রাজস্ব নীতি বিভাগ এবং একটা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এটা কেন করা হলো? আগে ছিল যারাই রাজস্ব গ্রহণ করতো তারাই প্ল্যান করতো কি কি করা হবে। মানে আপনি যদি এক লাইন একটু সিম্পল বলি, 1 মিনিট, ধরেন একটা প্রোডাকশন হাউস, হ্যাঁ, এরা হচ্ছে চিপস তৈরি করে একটা কোম্পানি। এখন NBR এর লোকজন আগে কি করতো, যারা ট্যাক্স তৈরি করে, তারা একে বলতেছে যে তুমি প্রতি প্যাকেটে 10 টাকা দিবা, প্রতি প্যাকেটে 10 টাকা হচ্ছে শুল্ক দিবা সরকারকে। এবং এই যে বলল, কালেক্টও করবে কারা? ওই সেমই ওই ব্যক্তি, হ্যাঁ। তো এখন NBR এর হঠাৎ করে মনে হলো যে না, অনেক কম নেওয়া হয়ে যাচ্ছে। তারা বললো কি, না আর হবে না, তুমি আমাকে এখন থেকে 20 টাকা দিবা, হ্যাঁ। এই যে একটা যে জুলুম হয়ে গেল এই প্রোডাকশন হাউসের উপরে বা মনে করেন যে ফ্যাক্টরির উপরে, এই জিনিসটা যেন না হয়, এটা যেন হচ্ছে অ্যাকাউন্টেবল হয় জনগণের কাছে বা শিল্প যারা হচ্ছে শিল্পের সঙ্গে জড়িত তাদের জন্য, এখন এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা করা হয়েছে কি দেখেন, কোথায় গেল, রাজস্ব নীতি বিভাগ। এরা মূলত কত ট্যাক্স হবে সেটা নির্ধারণ করবে। তাহলে আমি যদি এখানে বলি, একটা থাকবে পলিসি টিম, তারা ঠিক করে দিবে যে কত টাকা হচ্ছে ট্যাক্স দিবে বা হচ্ছে শুল্ক দিবে। আর আরেকটা হবে কালেক্টর, এটার নাম কি দেওয়া আছে দেখি, এটা হচ্ছে ব্যবস্থাপনা বিভাগ বা ম্যানেজমেন্ট। এতে করে কি হবে, এই যে ইচ্ছা মতো ম্যানিপুলেশন করা, যে আমার মন চাইলো আমি টাকা ইচ্ছা মতো বাড়ালাম কমালাম, এখন আর এই সুযোগটা নাই। এখানে জবাবদিহিতা করার জায়গা থাকতেছে, কেন বেশি হবে কেন কম হবে এইটা ঠিক করবে পলিসি। আর কত টাকা কিভাবে কালেকশন করব এটা ঠিক করবে হচ্ছে ম্যানেজমেন্ট বা হচ্ছে ব্যবস্থাপনা বিভাগ। এই জিনিসটা জনগণের জন্য খুব ভালো হয়েছে, কিন্তু এটাতে আবার NBR খুব নাখোশ হয়ে গেছে। যার ফলে, কারণ এখানে অনেক বিভিন্ন রকমের অনেক ইস্যু থাকে, করাপশনের একটা ইস্যু থাকে, সো এগুলো অনেক বিগ ইস্যু। তো এটা হচ্ছে মেইনলি এই কারণে সরকার পরবর্তীতে এটাকে দুইটা ভাগে ভাগ করে। এবং এইটাই হচ্ছে এই আগেকার সময়ে যেমন রাতের বেলা ভোট হইতো, এই তত্ত্বাবধায়ক সরকার বা এটা কি বলে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে যে কোনো সিদ্ধান্ত গভীর রাতে দেওয়ার যে স্টাইল, এইটা কিন্তু এইখান থেকেই শুরু হয়। প্রথম সরকার হচ্ছে এই NBR কে দুই ভাগে ভাগ করছিল গভীর রাতে।
এবং তারপর থেকে পিএসসিও এই চাই লাইনেই আছে, অলওয়েজই আপনাদের দেখবেন রেজাল্ট হোক, যে কোনো হচ্ছে আম, আপনাদের যে সার্কুলার হোক, দেখবেন রাত 12টার দিকে গভীর রাতে দিয়ে দেয়। আচ্ছা, এই ডেটগুলো একটু লাগবে। দেখেন, জাতীয় কর দিবস 30শে অক্টোবর, জাতীয় আয়কর দিবস 30শে নভেম্বর, জাতীয় ভ্যাট দিবস 10 ডিসেম্বর। রিডিং টিন আমরা এর আগে পড়ছি, এবং দেখছিলাম কি টিনের হচ্ছে ডিজিট হচ্ছে 12টা। আর ই টিন হচ্ছে ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার, এটা তো পড়ছিলাম, এটার পূর্ণরূপটা শুধু পড়বেন। এটা আমরা এর আগে একবার পড়ে আসছি, সেখানে লাগবে না। যারা বিজনেস করেন তাদের আবার ভ্যাট ট্যাক্স দেওয়ার জন্য আর আলাদাভাবে একটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার লাগে। তাহলে বিনের পূর্ণরূপ কি? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এটা হচ্ছে 13 ডিজিটের। সিজিএ, সিজিএ মূলত হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মধ্যে পড়ে। এরা মূলত হচ্ছে সরাসরি আহ, এই যে বিভিন্ন বেতনের যে বিষয়গুলো, মানে এই যে সরকারি যারা জব করে তাদেরকে কি পরিমাণে বেতন দেওয়া হবে, কবে নাগাদ পাবে, কিভাবে পাবে, এই কাজগুলোই সিজিএ করে থাকে। আর সিএজি মানে হচ্ছে অডিট, মানে সিএ তে, সিএ বললে আপনি মাঝখানে এ দিয়ে বুঝবেন হচ্ছে অডিট জেনারেল। আর সিজিএ বললে বুঝবেন সরাসরি হচ্ছে অ্যাকাউন্টস, কন্ট্রোলার জেনারেল অ্যাকাউন্টস। তো এটা সচরাচর পরীক্ষায় আসে না, সো এটা আপনি রিডিং দিয়ে রাখতে পারেন। বাট এই সিএজিটা অনেক সময় আসে, যে অডিট কারা করে, যে সরকার যে ধরেন একটা ইনভেস্ট করতে, সেটা প্রজেক্টে টাকা দিচ্ছে, বা বিভিন্ন ইনস্টিটিউশনে যে ফান্ডিংগুলো করে, এগুলো আদৌ ঠিকমতো কাজ হচ্ছে কিনা, এগুলোর জন্য একটা অডিট টিম থাকে, প্রত্যেকটা সেক্টরেই থাকে এইটা। এটাকে বলা হয় মূলত সিএজি বা অডিটর জেনারেল, কম্পিউটার এবং অডিটর জেনারেল। প্রধানমন্ত্রী সচিবালয় নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়। মানে প্রধানমন্ত্রী সচিবালয়ের আন্ডারে কি কি আছে? প্রধানমন্ত্রীর কার্যালয় আছে, বিনিয়োগ বোর্ড আছে, দুর্নীতি দমন কমিশন আছে, এবং এনজিও বিষয়ক ব্যুরো আছে, মন্ত্রিপরিষদ বিভাগও আছে। আহ, কোনটা কার নিয়ন্ত্রণে? জাতীয় রাজস্ব, আয় বা বীমা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে। ট্যারিফ কমিশন হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে। তাহলে এই দুটো মনে রাখেন, ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, জাতীয় রাজস্ব আয় অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে। আর স্পার্শ হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। পরিকল্পনা কমিশন নিয়ন্ত্রণ করে কি কি? একটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিরসন, পরিকল্পনা, একটা হচ্ছে দারিদ্র্য নিরসন কৌশলপত্র, যেটাকে আমরা বলতেছিলাম পিআরএসপি, প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা এসইসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। পরিকল্পনা মন্ত্রণালয় কি কি নিয়ন্ত্রণ করে? এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি, বিবিএস বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, আর হচ্ছে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন। ব্যাংকিং সিস্টেম, এতক্ষণ পর্যন্ত যা বললাম এইটাই মূলত হচ্ছে আহ, বিশ্বের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখন যেগুলো পড়বো এগুলো বিশ্বের জন্য অত বেশি ইম্পর্ট্যান্ট না, এটা মানে ব্যাংকের জন্য ইম্পর্ট্যান্ট। আমরা তারপরে দু একটা তথ্য এখান থেকে একটু জাস্ট জেনে রাখবো। দেখেন, বাংলাদেশে বা উপমহাদেশে ব্যাংকিং চালু হয় মূলত মুঘল আমলে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটার আগে নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। ঠিক যেই মুহূর্তে বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, মানে 16ই ডিসেম্বর, ওই দিনই এই ব্যাংকের নাম হয়ে যায় বাংলাদেশ ব্যাংক। তো এর মেইন উদ্দেশ্য হচ্ছে মুদ্রার মান নিয়ন্ত্রণ করা, এবং এটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে পড়ছে? এইটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে পড়ছে। বাংলাদেশের টাকা জাদুঘর কোথায়? এটা মিরপুরে অবস্থিত। বর্তমানে যে ব্যাংকের গভর্নর, তার নাম হচ্ছে আহসান এইচ মনসুর। আহসান এইচ মনসুর। তাহলে গভর্নরের মেয়াদ কত হচ্ছে? 4 বছর। গভর্নর পদের মেয়াদ হচ্ছে 4 বছর, এবং এনার নাম হচ্ছে আহসান এইচ মনসুর। তাহলে বাংলাদেশ ব্যাংকের এগুলো লাগবে না, এগুলো লাগবে না, একদমই ক্রস, হ্যাঁ, দরকার নেই, লাগবে না, লাগবে না, লাগবে না। এটা লাগবে। বাংলাদেশের মোট তফসিলি ব্যাংক কয়টি? বাংলাদেশের মোট তফসিলি ব্যাংক হচ্ছে 61টি। আর অতালিকাভুক্ত ব্যাংক হচ্ছে 5টি, মানে নন শিডিউল ব্যাংক 5টি। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 43টি, বিদেশি বাণিজ্যিক ব্যাংক 9টি, বিশেষায়িত ব্যাংক 3টি, ডিজিটাল ব্যাংক 1টি। আচ্ছা সরি, এটা এটা ভুল, এটা 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 হবে না, এটা এটা পরে বাদ দেওয়া হয়েছে। এটা এটা ছিল হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক, তবে এটা পরে ক্যান্সেল হয়ে গেছে, হ্যাঁ। এই সবগুলা মিলে মূলত হচ্ছে 61টি হয়, এটা বাদ। এটা লাগবে না, অতালিকাভুক্ত, দরকার নাই। বিশেষায়িত 3টে ব্যাংক লাগবে: বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বিকেবি আর প্রবাসী কল্যাণ ব্যাংক। এটা 3টে বিশেষায়িত ব্যাংক। দেশে ইসলামী ব্যাংক মোট 10টি। তবে এটা নিয়ে এখন অনেক বেশি কথা চলতেছে, আপনারা অলরেডি নিশ্চয় জানেন যে 5টি ইসলামী ব্যাংককে একীভূত করে এখন একটা ইসলামী ব্যাংক করা হয়েছে। সুতরাং এই তথ্যটাও আপনারা স্কিপ করেন, এটা দরকার নেই, লাগবে না। বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক, পরীক্ষায় আসবে না, এটা দরকার নেই, হ্যাঁ, বাদ দিয়ে দিলাম, দরকার নেই।
এইগুলো একটু লাগতে পারে। বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটা? এবি ব্যাংক। তারপরে হচ্ছে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ব্যাংক হচ্ছে ট্রাস্ট ব্যাংক। এগুলো ব্যাংকের জন্য লাগবে, এগুলো আপনার দরকার নেই। দরকার নেই, এগুলো আপনার একটু জাস্ট রিডিং করে নিন, সবই ব্যাংকের এগুলো। আচ্ছা, নোট আমরা একটু দেখি। উপমহাদেশে কাগজের মুদ্রা চালু করে প্রথম হচ্ছে লর্ড ক্যানিং। মোট কে কে চালু করে? লর্ড ক্যানিং 1857 সালে। মনে রাখতে পারেন, সিপাহী বিদ্রোহের সময় এটা ঘটেছিল। লর্ড ক্যানিং 1857 সালে মুদ্রা চালু করে। আর বাংলাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু হয় 4 মার্চ 1972। ডেট লাগবে না মোস্ট প্রবাবলি। প্রথম ধাতব মুদ্রা চালু হয় 1973 সালে। বাংলাদেশের প্রথম ধাতব মুদ্রা চালু হয় কবে? 1973 সালে। প্রথম কাগজের নোট এগুলো হচ্ছে এই যে আম, দরকার নাই এগুলো, এগুলো আসলে। আচ্ছা, এইটা দরকার আছে। নোট দুই রকম, একটা হচ্ছে সরকারি নোট, একটা হচ্ছে ব্যাংক নোট। সরকারি নোট মানে যেটা সরাসরি সরকার কর্তৃক প্রদত্ত হয়, মানে যেটা অর্থ মন্ত্রণালয় থেকে করে। যেমন 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা। আর বাকি যা আছে সবই হচ্ছে ব্যাংক নোট। তো দেখেন, সরকারি নোট বর্তমানে তিনটা: 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা। আর ব্যাংক নোটগুলো হচ্ছে 7টি। ব্যাংক নোট হচ্ছে 7টি, যে আপনার 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1,000 টাকা। এই 7টি। বিমা, আহ, বিমা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিকৃত যে ক্ষুদা বক্স, জাস্ট এটা একটু দেখে নিলেন। প্রতিকৃত যে ক্ষুদা বক্স। বিমা দিবস 1 মার্চ, লাগবে না। আইডিআর এর পূর্ণরূপ হচ্ছে ইন্স্যুরেন্স অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। এটা একটু রিডিং করে নিলেন। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, আইডিআরএ। বিআইএ, বাংলাদেশ ইন্স্যুরেন্স, এটাও লাগবে না, বাদ দেন, দরকার নাই। বিমা খাত অর্থ মন্ত্রণালয়, স্বাভাবিক। বিমা যেহেতু টাকা রিলেটেড, তাই এটা অর্থ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, লাগবে না। আর নাই, হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসলে এগুলো সবই হচ্ছে ব্যাংকের জন্য মূলত। তো এখানে, আচ্ছা, দুইটা রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান আছে, একটা লাইফ ইন্স্যুরেন্স, একটা হচ্ছে সাধারণ। একটা হচ্ছে এই যে জীবন বীমা কর্পোরেশন। এগুলো কিন্তু সরকারি জবের মতো, হ্যাঁ, এই জন্য দেখবেন এগুলোর কিন্তু আপনাদের পরীক্ষা হয়। এই সাধারণ বীমা কর্পোরেশনের পরীক্ষা মনে হয় কিছুদিন আগে হয়ে গেল। আর জীবন বীমা কর্পোরেশনও এইভাবে পরীক্ষা নেই। এগুলো অনেকটা সরকারি জবই বলা যেতে পারে অলমোস্ট। মানে এই যে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংকে যেমন হয়, এগুলো অনেকটা সেই রকমই। তো সরকারি দুইটা, একটা হচ্ছে জীবন বীমা কর্পোরেশন, একটা হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশন। আর একমাত্র বিদেশি বীমা কোম্পানির নাম হচ্ছে মেট লাইফ। শেয়ার মার্কেটের এগুলো দরকার নাই। স্টক এক্সচেঞ্জ, আচ্ছা, স্টক এক্সচেঞ্জ বাংলাদেশে দুইটা। একটা ঢাকাতে, যেটাকে ডিএসসি বলে, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আর হচ্ছে সিএসই বা হচ্ছে চিটাগাং স্টক এক্সচেঞ্জ। সিডিবিএল, এদের ব্যাংক রিটেনে আসছিল কিন্তু সিনিয়র অফিসারে কিছুদিন আগে। সিডিবিএল এর পূর্ণরূপ কি? সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। শুধু পূর্ণরূপটা পড়েন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। এর মূল কাজ হচ্ছে যে আমরা যে বিভিন্ন সময় টাকা দিয়ে দিই, সেই টাকাগুলো গিয়ে জমা হয়, সেখান থেকে আবার বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে যায়। এই টাকা লেনদেনের কাজটা মূলত সিডিবিএল করে থাকে। আর বিওর পূর্ণরূপ হচ্ছে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। বিওর পূর্ণরূপ কি? বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। কে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।